হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমাদের সবাইকে স্বাগতম মিশন বার্ষিকের আরেকটা ক্লাসে। ক্লাস 8 এর সুন্দর, সুন্দর কোমলমতি বাচ্চা-কাচ্চারা তোমাদের সবাইকে অনেক স্বাগতম। তোমাদের বার্ষিক পরীক্ষা সামনে। এই বার্ষিক পরীক্ষাকে নিয়ে বানানো শিখর মিশন বার্ষিকের আরেকটা ক্লাসে। তোমরা এতদিনে জেনে গেছো আমরা মিশন বার্ষিকে কি করি? আমরা আমাদের এই মিশন বার্ষিকে ইউটিউবে তোমাদের জন্য তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য যেগুলা দরকার কমন উপযোগী হতে পারে, সরাসরি কমন না পড়লেও টাইপ অনুযায়ী হতে পারে, এরকম টপিক গুলোকে নিয়ে সম্পূর্ণ ফ্রিতে আমরা কিছু ক্লাসেস নেই। তো ক্লাস 8 এর বাচ্চা-কাচ্চারা সেই ধারাবাহিকতায় আমি তোমাদের ইংলিশে আরেকটা ক্লাস নিতে চলে আসলাম। তো তোমরা আজকের এই ক্লাসটায় তোমরা যেটা পাবে সেটা হচ্ছে তোমরা চেঞ্জিং সেন্টেন্সেস এর উপরে আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করব। প্র্যাকটিস প্রবলেমের মাধ্যমে আমরা কিছু রুলস শিখে যাব। অর্থাৎ আমরা যখন প্র্যাকটিস করতে থাকবো, প্র্যাকটিস করতে করতেই আমরা অনেক কিছু শিখে যাব। আর এগুলা শেষ হলে আমরা পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, সবচেয়ে বেশি অবহেলিত টপিক আমাদের, তাই না? এই টপিকটা নিয়ে কথা হয় সবচেয়ে কম, এই টপিকটা নিয়ে প্র্যাকটিস হয় সবচেয়ে কম, এই টপিকটাকে গুরুত্ব দেওয়া হয় সবচেয়ে কম। এই টপিকটা নিয়েও আমরা কিছুক্ষণ দেখব। তো আর দেরি করব না, আর তোমাদের কথাবার্তা বলে সময় নষ্ট করব না। তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি তোমাদের আজকের এই ক্লাসে, আজকের এই বিশেষ ইংলিশ ক্লাসে। তো ক্লাস শুরুর আগে আমার একটু পরিচয় দিয়ে নেওয়া উচিত। তো আমার নাম হচ্ছে রিফাত হাসান চৌধুরী। তোমরা শিখতে যারা অলরেডি পড়াশোনা করো আমাকে চেনো। যারা শিখতে পড়াশোনা করো না তাদের জন্য বলছি, আমার নাম হচ্ছে রিফাত হাসান চৌধুরী। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে। আমি প্রায় ৩ বছরের বেশি সময় ধরে অনলাইনে বাচ্চা-কাচ্চাদের পড়িয়ে যাচ্ছি। শিখর সাথেও একটা সময় ধরে আছি, কিছু সময় ধরে আছি শিখর সাথেও। তো তোমাদের সাথে একটু আজকের ক্লাসটা আরেকটু সহজ করার, আরেকটু অ্যাট্রাকটিভ করার, আরেকটু মনোমুগ্ধকর করার প্রসেস গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। হ্যাঁ? আমরা দেখি, আমরা বুঝি কিনা, আমরা পারি কিনা। তো পুরা ক্লাস একসাথে থাকতে হবে, পুরো ক্লাস দেখতে হবে। দেখার পরে ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে যে আমি এখন পারি কিনা, আগের চাইতে আমার উন্নতি হয়েছে কিনা। তো আমরা আজকে সর্বপ্রথম যে টপিকটা নিয়ে পড়বো সেটার নাম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আমরা কি নিয়ে পড়বো? চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন আমরা এটাকে অনেকে বলি। তো চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশনে আমাদের কাছে কি চায়? আমাদের কাছে চায় আমরা বাক্যকে, সরি ভাইয়া শব্দ নয় বাক্য, আমরা বাক্যকে এক স্টাইল থেকে আরেক স্টাইলে কিভাবে নিয়ে যাব অর্থ চেঞ্জ না করে। ভাইয়া কথাটা বুঝলাম না, একটু বুঝায় দেন। ধরো তোমাদের জন্য একটা বাংলায় উদাহরণ দিই, আমার মাতৃভাষা তোমার মাতৃভাষা বাংলায় একটা উদাহরণ দিই। ধরো তোমাকে স্কুলে যাওয়া লাগবে, তীব্র দরকার। এই কথাটা তুমি দুই ভাবে বলতে পারো। এক হচ্ছে অবশ্যই আমাকে স্কুলে যেতে হবে, আর দুই হচ্ছে আমার স্কুলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো বাচ্চা-কাচ্চারা। আমাকে অবশ্যই স্কুলে যেতে হবে। আমার স্কুলে যাওয়া ছাড়া উপায় নেই। কথা দুইটা কিন্তু একই। মিনিং কিন্তু একই, কিন্তু স্টাইলটা ভিন্ন। প্রথম কথায় কোনো না বোধক, না জাতীয় শব্দ নাই। দ্বিতীয় কথাটায় না জাতীয় শব্দ আছে, না বোধক নেগেটিভ একটা ভাইব আছে, তাই না? একটা ফিলিং আছে। ট্রান্সফরমেশনের কাজ এটাই। আমরা বিভিন্ন রকম সেন্টেন্সকে অর্থ ঠিক রেখে একরকম স্ট্রাকচার থেকে, একরকম ভাইব থেকে, ফিলিং থেকে আরেক রকম ভাইব বা ফিলিং এ নিয়ে যাব। তো আমাদের পরীক্ষায় কি কি হচ্ছে ট্রান্সফরমেশন আসতে পারে? আসতে পারে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। অপটেটিভ নিয়ে কোশ্চেন কম আসে। আমাদের আসতে পারে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, আমাদের আসতে পারে ভয়েস চেঞ্জ, আমাদের আসতে পারে কি ডিগ্রিজ, আমাদের ডিগ্রিজ অফ কম্প্যারিজন, যে অ্যাডজেক্টিভের ডিগ্রি গুলা ওটা আসতে পারে। যেমন আসতে পারে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এগুলো আসতে পারে। তো অনেক টাইপের প্রশ্ন আসতে পারে। তো আমরা টোটাল 5টা আমরা প্রশ্ন সলভ করব। 5টা মানে 5টা ইন্ডিভিজুয়াল না, আমরা পুরো 5টা 5 মার্কের প্রশ্ন সলভ করব। তো অর্থাৎ 25টা, 5 ইনটু 5 25, আমরা 25টা ট্রান্সফরমেশন সলভ করব, যার ভিতরে আমাদের এই অনেকগুলা রুলস থাকবে। আমরা ওগুলো সলভ করতে করতে আমরা বোঝার চেষ্টা করব সলভ কিভাবে করতে হয়। তো আসো আমরা এগিয়ে যাই। আমাদের সবার প্রথম
আমাদের যে প্রশ্ন সেটা চলে আসছে। আমাদের প্রশ্নে বলেছে যে ব্র্যাকেটে যা দেওয়া আছে সেই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আমাদের সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হবে। এইটা আমাদের ব্র্যাকেটে দেওয়া জিনিস অনুযায়ী করতে হবে। তো আসো আমরা করা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন 1 এর এ, acid throwing is a very heinous act. heinous শব্দের অর্থ হচ্ছে ঘৃণ্য। অ্যাসিড নিক্ষেপ করা খুবই ঘৃণ্য একটা কাজ। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে হবে। কিভাবে করব? সবার প্রথমে আমি খেয়াল করে দেখি তোমাদেরকে ভাইয়া, এই সেন্টেন্সে দেখো একটা এ ভেরি আছে। কি আছে? একটা এ ভেরি আছে। আমি একটু মুছে চিকন কালি দিয়ে লিখি। আমাদের কি আছে? এ ভেরি। আমার যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে এ ভেরি থাকে, আমার কিভাবে এটাকে এক্সক্লেমেটরি করতে হয়? খুবই সহজ কথা। আমার যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ ভেরি থাকে, আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু করতে হয় হোয়াট এ দিয়ে। কি দিয়ে শুরু করতে হয়? হোয়াট এ। সো এ ভেরি যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, এইটাকে কেটে দিব। আমরা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু করব হোয়াট এ দিয়ে। লিখলাম হোয়াট এ। এরপরে কি করতে হয়? এরপরে আমাদের এ ভেরির পরে যা লেখা আছে সেটা হুবহু কপি পেস্ট করে এক্সক্লেমেটরি সেন্টেন্সে লিখতে হয়। এ ভেরির পরে আছে কি? হেইনিয়াস অ্যাক্ট। এটাকে কপি পেস্ট করে আমি আমার এক্সক্লেমেটরি সেন্টেন্সও লিখে দিলাম। হোয়াট এ হেইনিয়াস অ্যাক্ট। শেষ। এরপরে সেন্টেন্সের বাকি যা আছে সেটা কপি পেস্ট। সেন্টেন্সে বাকি কি আছে? অ্যাসিড থ্রোয়িং ইজ। এই তিনটা শব্দ বাকি আছে। এই তিনটা শব্দ কপি পেস্ট করে বসাই দিব। হোয়াট আ হেইনিয়াস ক্রাইম অ্যাসিড থ্রোয়িং ইজ। তাহলে একটু খেয়াল করো আমরা কিভাবে করলাম জিনিসটা। আমরা যদি এ ভেরি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার সময় আমরা সবার প্রথমে লিখব হোয়াটে। সবার প্রথমে কি করব? লিখব হোয়াটে। এরপরে এ ভেরির পিছনে যা অংশ ছিল সেইটাকে টেনে এনে হোয়াটের সাথে লিখে দিব। যা আছে পুরাটাকে লিখে দিব। লিখে দিলাম। লিখে দেওয়া শেষ হইলে এইবার সেন্টেন্সের বাকি যে পার্টটুকু থাকে, এই যে এই পার্টটুকু, এইটাকে লিখে দিব। শেষে একটা এক্সক্লেমেটরি সাইন বসাই দিব, এক্সক্লেমেশন সাইন, তাইলেই হয়ে যাবে হোয়াট আ হেইনিয়াস অ্যাক্ট অ্যাসিড থ্রোয়িং ইজ। অ্যাসিড নিক্ষেপ করা কতই না ঘৃণ্য কাজ। খুবই সহজ না ভাইয়া সলভ করাটা? সো আমাদের এ ভেরি দিয়ে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, এটাকে এক্সক্লেমেটরি করা খুবই সহজ, প্রচন্ড ইজি। তারপরে আসো আমরা পরেরটায় যাই। পরের প্রশ্নে বলছে এভরিওয়ান হেট ইট। এভরিওয়ান হেটস ইট। সরি, পরের কোশ্চেনে বলেছে এভরিওয়ান হেটস ইট। এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। কোন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করা একদম সবচেয়ে প্রথম কাজ, আমাদের ট্রান্সফরমেশনের সবচেয়ে প্রথম কাজ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, আমরা সবার প্রথমে কি খেয়াল করব? সবার প্রথমে আমরা খেয়াল করব ভাইয়া, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। am, is, are, was, were, have, has এগুলা আছে কিনা, কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আমার এই অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে শুরু করতে হয় ডু নট, ডাজ নট অথবা ডিড নট দিয়ে। এখন একটা প্রশ্ন তুমি করতে পারো, ভাই এই নটটা কেন বসাইছি? উত্তর হচ্ছে তোমাদের জন্য, তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ বোধক হয়, তাহলে লিখবা ডু নট, ডাজ নট, ডিড নট। যদি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা না বোধক হয়, নেগেটিভ হয়, তাহলে লিখবা শুধু ডু অথবা ডাজ অথবা ডিড। আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক সেন্টেন্স, তাই আমি লিখবো হয় ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট। কোনটা লিখবো? এই তিনটাই তো লেখা যাবে না, যে কোনো একটাকে লিখতে হবে। আমি টেন্স অনুযায়ী লিখবো। এইখানে যদি পাস্ট টেন্স থাকে আমরা লিখতাম ডিড নট। এইখানে কি পাস্ট টেন্স আছে? পাস্ট টেন্স নাই,
তাহলে ডিড নট এখানে হবে না। আসো ডিড নটটাকে মুছে দেই, ডিড নটটা হবে না। এখন ডু নট হবে নাকি ডাজ নট হবে? দেখো আমার মেইন অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের শেষে এস আছে। যদি মেইন অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের শেষে এস অথবা ইএস থাকে তাহলে আমরা লিখি ডাজ নট, যদি না থাকে তাহলে আমরা লিখি ডু নট। এইখানে মেইন অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের শেষে এস আছে, তাহলে আমাদের লিখতে হবে ডাজ নট। কি লিখতে হবে? লিখতে হবে ডাজ নট। আসলে লিখে দেই ডাজ নট। ওকে, লিখে দিলাম ডাজ নট। শেষ। ডাজ নট লিখে দিয়েছি। এবার বাকি পুরা সেন্টেন্সটা কপি পেস্ট, বাকি পুরা সেন্টেন্সটা কপি পেস্ট। ডাজেন্ট এভরিওয়ান হেট ইট। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সে একটা কোশ্চেন বোধক চিহ্ন। এখন খেয়াল করো ভাইয়ে, এখানে শুধু হেট লিখেছি, হেটস লিখি নাই। কেন? কারণ তুমি যখন একবার ডাজ নট লিখবা তখন পরে আবার তোমার আলাদা করে এস বা ইএস বসানোর কোনো প্রয়োজন নাই। একবার যখন তুমি ডাজ নট লিখে ফেলেছো, এইখানে শেষে তোমার এস বা ইএস না দিলেও চলে যাবে। আচ্ছা ভাইয়া, এই তাহলে এই রুলটা থেকে আমরা আসলে কি শিখলাম? এই এক্সাম্পলটা থেকে আমরা শিখেছি, যদি আমাদের কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করার সময় সামনে একটা ডু নট, ডাজ নট অথবা ডিড নট লিখবো টেন্স অনুযায়ী। লেখার পরে পুরা সেন্টেন্সটা কপি পেস্ট করে লিখে দিব, ব্যাস। এই তো, এটাই তো আমাদের রুল। একদম সহজ, একদম সহজ। আচ্ছা, এইবার আসো আমরা পরেরটায় চলে যাই। ইট ইজ নট আ হিউম্যান অ্যাক্ট। এটা মানুষের কাজ না। ইট ইজ নট আ হিউম্যান অ্যাক্ট, মানুষের কাজ না। এটা একটা নেগেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম এইটা একটা নেগেটিভ সেন্টেন্স? এইটা একটা নেগেটিভ সেন্টেন্স কারণ সেন্টেন্সে নট আছে। নট যদি কোনো সেন্টেন্সে থাকে সে হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। যেহেতু নট আছে নেগেটিভ সেন্টেন্স, আমাদের এটাকে করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ করব? এইটা ভাইয়া খুবই সহজ। নট যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করার সময় নটটাকে সবার প্রথমে কেটে দিতে হয়। কি করতে হয়? নটটাকে সবার প্রথমে কেটে দিতে হয়। দিলাম নটটাকে কেটে। এরপর সেন্টেন্সে যেই অ্যাডজেক্টিভটা আছে সেটার বিপরীত শব্দ লিখে দিলেই হয়। এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কি? হিউম্যান। এটার বিপরীত শব্দ লিখে দিব, তাইলেই হয়ে যাবে। সো নট যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ কিভাবে করব? নটটাকে কেটে দিব, সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভ আছে এটার বিপরীত শব্দ লিখব। তাইলে আমার এইটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার হবে ইট ইজ অ্যান ইনহিউম্যান অ্যাক্ট। ইট ইজ অ্যান ইনহিউম্যান অ্যাক্ট। ভাইয়া এখানে অ্যান কেন বসাইছি? মেইন সাবজেক্টে তো এ ছিল মেইন সেন্টেন্সে, অ্যান কেন বসাইছি? কারণ হচ্ছে আমার মেইন সেন্টেন্সে এটা ছিল হিউম্যানের আগে, এইচ দিয়ে শুরু, কনসোনেন্ট। আমার এইখানে অ্যানটা বসেছে কার আগে? ইনহিউম্যানের আগে, ভাওয়েলের আগে। তাই এখানে এ না লিখে অ্যান লিখেছি। ক্লিয়ার সবাই? আশা করি আমরা সবাই ক্লিয়ার। সো নট যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করার সময় আমাদের নটটাকে আমরা কেটে দিব, পরের অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ লিখে দিব, হয়ে যাবে। আসো এর পরের প্রশ্নে যাই। দ্য অ্যাসিড থ্রোয়ার শুড বি পানিশড। অ্যাসিড থ্রোয়ারদেরকে অবশ্যই পানিশ করতে হবে। অ্যাসিড থ্রোয়ারদের অবশ্যই কি করতে হবে? পানিশ করতে হবে। এইটা একটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসকে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। কিভাবে করব? একটা প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করতে হবে, কিভাবে করব? খুবই সহজ কথা। আমাদের প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ করার সময় প্যাসিভ ভয়েসের অবজেক্টকে অ্যাক্টিভে করতে হবে সাবজেক্ট। প্যাসিভ ভয়েসের অবজেক্টকে কিভাবে চিনবো? বাই অমুক, বাই তমুক, টু অমুক, টু তমুক, এইরকম শব্দ থাকে। এইখানে তো এরকম শব্দ নাই, অবজেক্ট নাই। বাই অমুক, বাই তমুক এগুলা তো নাই। কোন প্যাসিভ ভয়েসের অবজেক্টে তুমি যদি হচ্ছে অবজেক্ট খুঁজে না পাও, তখন তুমি অ্যাক্টিভ ভয়েস করার সময় তোমার মন মতো একটা সাবজেক্ট
যে সাবজেক্ট একটা সুন্দর সাবজেক্ট, রিলেভেন্ট সাবজেক্ট, একে ধরে নিতে হয়। আমাদের সেন্টেন্সটা হচ্ছে দি অ্যাসিড থ্রোয়ার শুড বি পানিশড। এখানে অবজেক্ট খুঁজে পাচ্ছি না, কে পানিশ করবে এটা খুঁজে পাচ্ছি না। যখন অবজেক্ট খুঁজে না পাই আমি আমার মন মতো একটা সাবজেক্ট বসাবো অ্যাক্টিভ ভয়েসে। বসাইলাম গভর্নমেন্ট, দি গভর্নমেন্ট, দি গভর্নমেন্ট লিখলাম। এরপরে বি যুক্ত অক্সিলারি ভার্ব যদি থাকে, এই যে বি যুক্ত মডাল অক্সিলারি ভার্ব, দেখো বি যুক্ত যদি অক্সিলারি ভার্ব থাকে, মডাল অক্সিলারি ভার্ব যদি থাকে, বিটাকে কেটে দিব, কেটে দিলাম বিটাকে, মডাল অক্সিলারি টুকু সামনে লিখবো, দ্য গভর্নমেন্ট শুড, দ্য গভর্নমেন্ট শুড। এরপরে একটা ভি1 লাগবে, যেহেতু মডাল অক্সিলারি ভার্ব আছে, মডাল অক্সিলারি ভার্বের পরে ভি1 লাগে, তাহলে পানিশড, এই ভার্বের ভি1 কি? পানিশ, দ্য গভর্নমেন্ট শুড পানিশ। এরপরে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কি? দি অ্যাসিড থ্রোয়ার্স, সে হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট। দ্য গভর্নমেন্ট শুড পানিশ দি অ্যাসিড throwers, the government should punish the acid throwers। তাহলে দেখো the government should punish the acid throwers, দেখো ভাইয়া, তাহলে আমরা আবার বলি কিভাবে একটা প্যাসিভ ভয়েসকে আমরা অ্যাক্টিভ করেছি। আমাদের সবার প্রথমে প্যাসিভ ভয়েসের অবজেক্টকে বানাই দিব অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। প্যাসিভ ভয়েসের অবজেক্ট যদি খুঁজে না পাই, আমরা আমাদের মন মতো একটা অবজেক্ট ধরে নিয়ে এইটাকে সাবজেক্ট বসাবো। এরপরে বি যুক্ত কোন মডাল অক্সিলারি ভার্ব থাকলে বিটাকে কেটে দিয়ে শুধু মডাল অক্সিলারি ভার্বটাকে লিখবো। মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভি1 বসে, ভার্ব 1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মটা লিখলাম। এরপরে যে ছিল প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, সে হয়ে যাবে কি? অ্যাক্টিভে অবজেক্ট। ক্লিয়ার সবাই? আশা করি আমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, এর পরের প্রশ্ন, এর পরেরটা পৃথিবীতে সবাই ট্রান্সফরমেশনে যেদিন শিখে তার প্রথম দিন শিখে। এর পরের প্রশ্নে যেটা আছে সেটা সবাই ট্রান্সফরমেশন যেই দিন শিখে না তার পরের দিনই এটা শিখে যায়, প্রথম দিনই। উই মাস্ট বিকাম অ্যাওয়্যার অফ ইট, আমাদের অবশ্যই এইটা নিয়ে সচেতন থাকতে হবে। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একে করতে হবে নেগেটিভ। উই মাস্ট বিকাম অ্যাওয়্যার অফ ইট, আমাদের অবশ্যই কি করতে হবে? এইটাকে নিয়ে সচেতন থাকতে হবে, মাস্ট আছে। কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, এইটাকে নেগেটিভ করার সময় কি করি আমরা? কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট আছে, এই যে দেখো মাস্ট, এইটাকে আমার করতে হবে নেগেটিভ। কিভাবে করব? খুবই সহজ। মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় মাস্টটাকে কেটে দিব, যেই জায়গায় মাস্ট ছিল ওই জায়গায় লিখবো ক্যান নট বাট, যেই জায়গায় মাস্ট ছিল ওই জায়গায় কি লিখবো? ওই জায়গায় লিখবো ক্যান নট বাট, তাইলেই হয়ে যাবে আমার অ্যান্সার। তাইলে আমার অ্যান্সার কি? উই ক্যান নট বাট বিকাম অ্যাওয়্যার অফ ইট, উই ক্যান নট বাট বিকাম অ্যাওয়্যার অফ ইট। আমাদের অবশ্যই কি করতে হবে? এইটাকে নিয়ে অনেক বেশি সচেতন থাকতে হবে, এইটাকে নিয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে। মাস্ট যুক্ত, তাহলে যদি আমি কোনো নেগেটিভ সেন্টেন্স, সরি, মাস্ট যুক্ত আমি যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখি, এইটাকে নেগেটিভ করার সময় মাস্টটাকে কেটে দিব, মাস্টের জায়গায় ক্যান নট বাট লিখে দিব, তাইলেই আমার উত্তর হয়ে যাবে। সো আমাদের যে প্রশ্নগুলা ছিল সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এইখানে আছে। তো আশা করি আমরা সবাই আগেরগুলা বুঝতে পেরেছি। সো কোন কোন প্রশ্ন আবার আমরা দুই ভাবে হচ্ছে গিয়ে আমরা করতে পারি, যেমন এভরিওয়ান হেটস ইট, এইটার সলিউশন আমি করেছিলাম ডাজন্ট এভরিওয়ান হেট ইট, আর স্লাইডে দিয়ে রেখেছি হু ডাজন্ট হেট ইট, একই জিনিস, দুইটাতেই নাম্বার পাবা, কোনো সমস্যা নাই। সো চাইলে তুমি একটা প্রশ্ন একভাবে না, তুমি দুই তিন ভাবেও সলভ করতে পারতে পারো, যদি পারো নাম্বার সবসময়ই পাবা। আচ্ছা, এইবার আসো আমরা আমাদের 2 নাম্বার যে ট্রান্সফরমেশনটা সেইটাই আমরা চলে যাই। আমাদের 2 নাম্বারটায়, আমাদের 2 নাম্বারটায় কি বলেছে? আমাদের 2 নাম্বারটায় বলেছে সবার প্রথমে
none can prosper in life without industry. None can prosper in life without industry. আমাদের জীবনে কি করে আমরা কি করতে পারি না, পরিশ্রম ছাড়া কেউই জীবনে উন্নতি করতে পারি না। প্রসপার মানে উন্নতি, ইন্ডাস্ট্রি মানে এখানে পরিশ্রম করা। আমরা পরিশ্রম ছাড়া কেউ উন্নতি করতে পারি না। এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ করতে হবে, সেন্টেন্সটা অলরেডি একটা নেগেটিভ সেন্টেন্স, অলরেডি একটা নেগেটিভ সেন্টেন্স, এইটাকে করতে হবে ইন্টারোগেটিভ। তো কোন অ্যাসার্টিভ সেন্টেন্স কি ইন্টারোগেটিভ করতে নিলে সবার প্রথমে আমরা কি চেক করি, সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এই সেন্টেন্সে কি আছে, এই সেন্টেন্সে একটা মডাল অক্সিলারি ভার্ব আছে। কে সেই মডাল অক্সিলারি ভার্ব? সেই মডাল অক্সিলারি ভার্বটা হচ্ছে ক্যান। তো কোন মডাল অক্সিলারি ভার্ব যদি সামনে থাকে তাহলে আমরা সেই মডাল অক্সিলারি ভার্বটাকে টেনে এনে সামনে বসায় দিব, ক্যান সামনে বসায় দিব। এরপর সেন্টেন্সের বাকিটা কপি পেস্ট। ক্যান নান প্রসপার ইন লাইফ, ক্যান নান প্রসপার ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি। কেউ কি হচ্ছে গিয়ে পরিশ্রম ছাড়া জীবনে সাফল্য পেতে পারে? আচ্ছা, এইখানে ভুল আছে। আমি যে লিখলাম এখানে ছোট্ট একটা ভুল আছে। কি ভুল? ভুলটা বোঝার জন্য আমরা একটু আগের স্লাইডে চলে যাই। আগের স্লাইডে বলেছিলাম যে আমার এইখানে যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে নেগেটিভ বলেছিলাম। আর আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে কি পজিটিভ। তো অলরেডি আমার এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা একটা নেগেটিভ সেন্টেন্স নান আছে, তাহলে ইন্টারোগেটিভটা হবে পজিটিভ। কিভাবে পজিটিভ হবে? এই নানটা থাকবে না, এইটার জায়গায় লিখতে হবে পজিটিভ কথা, ক্যান এনিওয়ান। পজিটিভ শব্দ কি? ক্যান এনিওয়ান। ক্যান এনিওয়ান প্রসপার ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি। খুবই সহজ, তাই না? একদম সহজ। এইবার আসো, এর পরেরটা আসো। The idle should always lag behind. The idle always lag behind. আমাদের অলসরা চিরকাল পেছনে পড়ে থাকে। অলসরা জীবনের সামনে আগাতে পারে না, অলসরা পেছনে পড়ে থাকে। এইটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এইটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এইটাকে করতে হবে নেগেটিভ। তো অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হইলে কি করতে হয় জানো? অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অলওয়েজটাকে কেটে দিয়ে ওই জায়গায় লিখতে হয় নেভার। তাহলে আসো আমরা লিখি, দি আইডল নেভার, অলওয়েজ কে কেটে দিয়ে লিখবো নেভার। তারপর অলওয়েজ এর পরে যে শব্দটা ছিল সেইটার বিপরীত শব্দ লিখতে হয়, যে হচ্ছে গিয়ে তোমার যে শব্দটা ছিল সেটার বিপরীত শব্দ। আমার ল্যাগ বিহাইন্ড মানে হচ্ছে পিছনে পড়ে যাওয়া, তাহলে আমি এটার বিপরীত শব্দ কি লিখবো? ল্যাগ বিহাইন্ড হচ্ছে একটা ফ্রেজ, একটা ইডিয়ম, তাই ইডিয়ম বলবো না, এটাকে একটা ফ্রেজই বলবো। এটা একটা ফ্রেজ, তাই আমরা এটার বিপরীত শব্দ লিখতে হবে, বিপরীত ফ্রেজ লিখতে হবে। ল্যাগ বিহাইন্ড মানে পেছনে পড়া, আর আমাদের এটার বিপরীত হচ্ছে কি মুভ ফরওয়ার্ড। দি আইডল নেভার মুভ ফরওয়ার্ড। অলসরা কোনোদিন কি করে না? সামনে আগাতে পারে না। সো অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অলওয়েজ এর জায়গায় তোমাকে বসাতে হবে নেভার। অলওয়েজ এর পরে যে শব্দটা ছিল তোমাকে লিখতে হবে তার বিপরীত শব্দ, তাইলেই হয়ে যাবে। এইবার আসো 3 নাম্বার, হার্ড ওয়ার্ক ইজ ভেরি এসেনশিয়াল টু সাকসিড ইন লাইফ। জীবনে ভালো করার জন্য, সফল হওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে হার্ড ওয়ার্কার হতে হবে। হার্ড ওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ। তো এইটাকে করতে হবে এক্সক্লেমেটরি। এইটাকে এক্সক্লেমেটরি করতে হইলে ভাইয়া আমার এ নাম্বার প্রশ্নের সাথে অনেক মিল আছে। এ নাম্বার প্রশ্নে কিভাবে মিল আছে? এ নাম্বারে বলেছিলাম এ ভেরি দিয়ে যদি শুরু হয় আমার সেন্টেন্স, আমাকে লিখতে হবে ওয়াটে।
আর এই উদাহরণে আমরা শিখব, এই উদাহরণে শিখব কি শিখব আমরা? এই উদাহরণে শিখব শুধু ভেরি দিয়ে যদি শুরু হয়, শুধু ভেরি দিয়ে যদি আমার সেন্টেন্স শুরু হয়, আমি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা দিব হাউ দিয়ে, হাউ লিখলাম হাউ। এরপরে ভেরির পরে যেটুকু অংশ আছে সেটুকু অংশ লিখব, হাউ এসেনশিয়াল, হাউ এসেনশিয়াল টু সাকসিড, হাউ এসেনশিয়াল টু সাকসিড। বানান ভুল করেছি, কিভাবে করলাম বানান ভুল, নো আইডিয়া। লিখ, এই যে মানে কলমে চাপ দিব, দিচ্ছি রাবারে, দেখছো কি একটা অবস্থা। হাউ এসেনশিয়াল টু সাকসিড ইন লাইফ। প্রথমে এরপর কি করলাম, ভেরির বদলে সেন্টেন্সের শুরুতে বসাইলাম হাউ। এরপরে ভেরির পরে যে অংশটুকু আছে ওই অংশটাকে কপি পেস্ট করে দিলাম। কপি পেস্ট করা শেষ হলে সেন্টেন্সের বাকি অংশটুকু কপি পেস্ট করব। সেন্টেন্সের বাকি অংশ কি, হার্ড ওয়ার্ক ইজ, হাউ এসেনশিয়াল টু সাকসিড ইন লাইফ, হার্ড ওয়ার্ক ইজ, শেষে একটা এক্সক্লেমেটরি সাইন। সো এ ভেরি যদি কোনো সেন্টেন্সে থাকে এক্সক্লেমেটরি করার সময় লিখতে হবে হোয়াটে, যদি শুধু ভেরি থাকে লিখতে হবে হাউ, বাকিটা সেম। বাকিটা কি, এই ভেরি বা এ ভেরির পরের অংশ লিখতে হবে হাউ বা হোয়াটের পরে, ওগুলা লেখা শেষ হইলে সেন্টেন্সের বাকি অংশ লিখে দিব, শেষ। এইবার আসো আমরা হচ্ছে পরের সেন্টেন্সে যাই। পরের সেন্টেন্স কি বলেছে, পরের সেন্টেন্স বলেছে এ হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি। একজন মানে কঠোর পরিশ্রমী মানুষ সে কি করে, সে উন্নতির আলো সে দেখতে পারে। প্যাসিভ করতে হবে। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ কিভাবে করব? অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার উপায় হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাব অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভের সাবজেক্ট। তো আসো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কে লিখি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি, দি লাইট অফ প্রসপারিটি। লিখি আসো, দি লাইট অফ প্রসপারিটি, দি লাইট অফ প্রসপারিটি। এরপরে সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকলে সেই ভার্বটার শেষে বি লাগায় দিব। আমার সেন্টেন্সে মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, এটার শেষে বি লাগায় দিব। দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি। এরপরে লাগবে একটা ভি3। ভি3 কোথায় পাবো, বি এর, বি এই ক্যান বি, এই বি এর পরে সবসময় বসে ভি3। ভি3 কোথায় পাবো, এই যে আমার ভার্ব আছে এই ভার্বটাকে করে দিব ভি3। তো সি এর ভি3 কি, সি এর ভি3 হচ্ছে সিন। সি এর ভি3 কি, সি এর ভি3 হচ্ছে সিন। দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন। এরপরে ভার্বের থার্ড ফর্ম ভি3, ভার্বের পার্টিসিপল ফর্ম, এটা লেখার পর একটা মুখস্থ বাই লিখতে হয় অধিকাংশ ক্ষেত্রে, লিখলাম একটা মুখস্থ বাই। এরপরে কি, আমার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে প্যাসিভ অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি, এ হার্ড ওয়ার্কিং পারসন, এইটা হয়ে যাবে আমার প্যাসিভে অবজেক্ট, বাই এ হার্ড ওয়ার্কিং পারসন, হার্ড ওয়ার্কিং পারসন, হার্ড ওয়ার্কিং পারসন। ওকে, তো তাহলে আমার সেন্টেন্সটা কি দাঁড়াইলো, দি লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই দ্য হার্ড ওয়ার্কিং পারসন। খুব ইজি তাই না, খুবই ইজি। ই নাম্বারটা, এবার আসো ই নাম্বারের সাথে আমাদের আগের প্রশ্নের মিল আছে। আগের প্রশ্নে আমরা বলেছিলাম কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে তুমি যদি নেগেটিভ করতে চাও, ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে মাস্টকে কেটে লিখবা ক্যান নট বাট। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে মাস্টটাকে কেটে দিয়ে নেগেটিভ সেন্টেন্সে ঠিক ওই জায়গায়, ওইটুকু জায়গায় লিখবা ক্যান নট বাট, তাইলেই হয়ে যাবে। তাহলে উল্টা চিন্তা করো এবার, কোন নেগেটিভ সেন্টেন্সে যদি ক্যান নট বাট থাকে ওই ক্যান নট বাটটাকে কেটে ওই জায়গায় মাস্ট লিখে দিলেই আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা পেয়ে যাব, তাই না? উল্টাইলে তো এটাই হয়। তাইলে দেখো
উই ক্যান নট বাট ওয়ার্ক হার্ড টু এস্টাবলিশড ইন লাইফ। আমাদের জীবনে এস্টাবলিশড হতে হলে, প্রতিষ্ঠিত হতে হলে কঠোর পরিশ্রম করতেই হবে, আর কোনো উপায় নাই। সো এইটা একটা নেগেটিভ সেন্টেন্স, ক্যান নট বাট আছে, এইটাকে অ্যাফার্মেটিভ কিভাবে করব? মাস্ট থাকলে মাস্টকে কেটে ক্যান নট বাট লিখলে নেগেটিভ হয়, তাইলে উল্টাটা করি, ক্যান নট বাটকে কেটে দেই, ক্যান নট বাটকে কেটে দিয়ে ওই জায়গায় তুমি মাস্ট লিখলে ওইটা অ্যাফার্মেটিভ হয়ে যায়। তাহলে উই মাস্ট ওয়ার্ক হার্ড টু বি এস্টাবলিশড ইন লাইফ, এটাই আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি মাস্টকে থাকে, মাস্টকে নেগেটিভ করতে বলে, মাস্ট কেটে লিখবা ক্যান নট বাট। যদি ক্যান নট বাট থাকে, ক্যান নট বাটকে অ্যাফার্মেটিভ করতে বলে, ক্যান নট বাটকে কেটে লিখবা মাস্ট, তাইলেই হয়ে যাবে। সো আমাদের 2 নাম্বার প্রশ্ন শেষ। আশা করি আমরা সবাই 2 নাম্বার প্রশ্ন পর্যন্ত খুবই ভালো বুঝেছি, তাই না? ইনশাল্লাহ আশা করি আমাদের কারো কোনো সমস্যা নাই। তো এবার আসো আমরা আমাদের 3 নাম্বার প্রশ্নটায় চলে যাই। আমাদের 3 নাম্বার প্রশ্নে কি জানতে চেয়েছে আমরা একটু দেখি। সো 2 এর অ্যান্সার গুলো তো এখানে দেওয়াই আছে, এবার আসো আমরা একটু 3 এ চলে যাই। সো 3 এ বলেছে ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম, এটাকে এক্সক্লেমেটরি করতে হবে। সো আমাদের ওই প্রথম প্রশ্নটার মতো, হ্যাঁ, এ ভেরি আছে, এ ভেরি যুক্ত আমাদের প্রথম প্রশ্নটার মতো। এখন আমাদের এ ভেরি থাকলে কি হয় সেটা আমরা সবাই জানি, তাই না? এ ভেরি থাকলে কি হয় আমরা সবাই জানি। এ ভেরি যুক্ত সেন্টেন্সে আমাদের হচ্ছে কি এক্সক্লেমেটরিতে বসে ওয়াটে। তো আমি এটা খুব সংক্ষেপেই লিখে দিচ্ছি, খুব বেশি এক্সপ্লেইন করতেছি না, কারণ এটা তোমরা জানো। এ ভেরির পরিবর্তে এক্সক্লেমেটরিতে বসবে ওয়াটে, এরপরে ভেরির পরের অংশটুকু লিখতে হবে হোয়াট এ এক্সাইটিং গেম, হোয়াট এ এক্সাইটিং গেম। লেখা শেষ হলে সেন্টেন্সের বাকি অংশ, হোয়াট এ এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। এখন দেখো ভাই এই সেন্টেন্সের ছোট্ট একটা ভুল আছে, এখানে শুধু হোয়াটে না, এখানে লিখতে হবে হোয়াট এন। হোয়াট এন কেন লিখতে হবে? কারণ এক্সাইটিং এর ই হচ্ছে একটা ভাওয়েল, তো এর সামনে এ না ভাইয়া এন বসে। সো এ ভেরি যুক্ত কোনো যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, এটা এক্সক্লেমেটরি কিভাবে করতে পারি আমরা দেখেছিলাম আগেই, তো সেই অনুযায়ী আমরা করে দিচ্ছি। ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম, এ ভেরি দিয়ে আছে, তো আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স আমি লিখবো হোয়াট এন, তারপরে হচ্ছে আগের নিয়ম। এবার আসো 2 নাম্বার, পিপল অফ অল এইজেস এনজয় দিস গেম। সব বয়সের মানুষজন এই গেমটাকে পছন্দ করে। অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ করতে হবে। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে সবার প্রথমে প্যাসিভ ভয়েসের যে অবজেক্ট সে হবে অ্যাক্টিভের সাবজেক্ট। প্যাসিভ ভয়েসের অবজেক্ট কে? দিস গেম, সে হবে অ্যাক্টিভের সাবজেক্ট। এরপরে কোনো অক্সিলারি ভার্ব থাকলে আমাদের কি করতে হবে? সেইটা বসায় দিতে হবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে নতুন করে অক্সিলারি ভার্ব লিখতে হবে। আমার এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাইলে আমি কি করব? আমার এই যে এই মেইন সেন্টেন্সটায় কোনো অক্সিলারি ভার্ব নাই, তাইলে কি করব? জোর করে একটা অক্সিলারি ভার্ব বসাবো। কোন অক্সিলারি ভার্ব এখানে বসে? দিস গেম, এটার সাথে একটাই অক্সিলারি ভার্ব বসে, সেটা হচ্ছে ইজ। দিস গেম ইজ অক্সিলারি ভার্ব লিখে দিলাম। এখন লাগবে একটা ভি3। ভি3 কোথায় পাবো? এই যে এনজয়, এটার ভি3 করতে হবে। দিস গেম ইজ এনজয়েড, দিস গেম ইজ এনজয়েড। যেহেতু ভি3 লিখে ফেলেছি, এখন লিখতে হবে একটা মুখস্থ বাই, এনজয়েড বাই। ভি3 এর পর একটা মুখস্থ বাই বসাইতে হবে অধিকাংশ ক্ষেত্রে। বাই তো লিখে ফেললাম, এবার কি? এইবার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে সাবজেক্ট ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্সে যে সাবজেক্ট ছিল সে প্যাসিভে হবে কি? সে প্যাসিভে হবে অবজেক্ট। অ্যাসার্টিভে সাবজেক্ট কে ছিল? পিপল অফ অল এইজেস, সে হবে প্যাসিভে। সরি, অ্যাসার্টিভে সাবজেক্ট ছিল পিপল অফ অল এইজেস, সে প্যাসিভে হবে অবজেক্ট। পিপল অফ অল এইজেস, পিপল অফ অল এইজেস। তাহলে আমার প্যাসিভ ভয়েসটা কি দাঁড়ালো? দিস গেম ইজ এনজয়েড বাই পিপল অফ অল এইজেস। আমার অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সে হবে প্যাসিভের সাবজেক্ট। এরপরে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে জোর করে একটা অক্সিলারি ভার্ব লিখো। অক্সিলারি ভার্বের পর একটা ভি3 লিখো। ভি3 লেখা হইলে এরপর একটা মুখস্থ বাই, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভে হয়ে যাবে অবজেক্ট।
ক্রিকেট ইজ আ ভেরি কস্টলি গেম। ক্রিকেট অনেক হচ্ছে একটা ব্যয়বহুল খেলা। ক্রিকেট এটা খুবই ব্যয়বহুল একটা খেলা। তো নরমালি এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা কি করতে হবে নেগেটিভ। তো এই ক্ষেত্রে আমি আমার কোনো সাধারণ কোনো রুল আমি খাটাইতে পারতেছি না এই সেন্টেন্সে। তো কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমি কোন সাধারণ রুল খাটাইতে পারতেছি না। তখন আমি কি করি? তখন আমি করি কি, যদি কোন রুল না খাটে আমি একটা নট যুক্ত করে দেই, নট লাগাই এখানে। কোথায় লাগাই? আমার হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে একটা নট লাগায় দেই এবং সেন্টেন্সে কোন একটা অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ লিখি। কোন একটা অ্যাডজেক্টিভ বা কোন একটা অ্যাডভার্বের বিপরীত শব্দ লিখি। এখানে কস্টলি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার বিপরীত শব্দ লিখি। তো তাহলে আমাদের জিনিসটা কি হবে? আমি আবার বলছি, যেহেতু আমি হচ্ছে গিয়ে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নরমাল কোন নিয়মে নেগেটিভ করতে পারতেছি না, তাহলে জোর করে আমি একটা নট বসায় নেগেটিভ করব। ক্রিকেট ইজ নট। নটটা কোথায় বসাইতে হয়? নটটা বসাইতে হয় অক্সিলারি ভার্বের সাথে। ক্রিকেট ইজ নট এ ভেরি। নট বসানোর পরে আমার সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভ আছে, এই সেন্টেন্সে কস্টলি হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভটা আছে সেইটার আমার লিখতে হবে বিপরীত শব্দ। সেই কস্টলির বিপরীত শব্দ হচ্ছে চিপ। ক্রিকেট ইজ নট আ ভেরি চিপ। এরপর সেন্টেন্সের বাকি অংশ, চিপ গেম। ক্রিকেট কোনো সস্তা খেলা না। সো এই তো এইভাবেই আমায় যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নরমাল ভাবে নেগেটিভ করতে না পারি, আমি এইভাবে চেঞ্জ করতে পারি। এরপরে দেখো, নোবডি ডিসলাইকস আ ক্রিকেটার। কেউ একজন ক্রিকেটারকে অপছন্দ করে না, এটাকেও অ্যাফার্মেটিভ করতে হবে। কিভাবে? তুমি জানো নোবডি দিয়ে যদি কোনো নেগেটিভ সেন্টেন্স শুরু হয়, নোবডি দিয়ে কোনো যদি নেগেটিভ সেন্টেন্স শুরু হয়, যারা জানো না খাতায় লিখে ফেলো। নোবডি দিয়ে যদি কোনো নেগেটিভ সেন্টেন্স শুরু হয়, নোবডিটাকে কেটে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখতে হয় এভরিবডি। নোবডিকে কেটে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখতে হয় কি? এভরিবডি। তারপরে সেন্টেন্সে একটা বিপরীত শব্দ লিখতে হয়। নোবডি ডিসলাইকস আ ক্রিকেটার, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, একে অ্যাফার্মেটিভ করতে হবে। কিভাবে? নোবডিকে কেটে আমাদের লিখতে হবে এভরিবডি। লিখলাম, নোবডির জায়গায় লিখলাম অ্যাফার্মেটিভে এভরিবডি, লিখে ফেললাম। এইবার আমার একটা বিপরীত শব্দ বসাইতে হবে। বিপরীত শব্দ কার বসাবো? ক্রিকেটারের কোনো বিপরীত শব্দ হয় না, বসানোর প্রশ্নই নাই। বিপরীত শব্দ হয় ডিসলাইক, এই ভার্বটার। এটার বিপরীত শব্দ কি? এইটার বিপরীত শব্দ হচ্ছে লাইক। এভরিবডি লাইকস। এরপর বাকিটা যেমন আছে তেমন। এভরিবডি লাইকস এ ক্রিকেটার। খুবই সহজ, তাই না ভাইয়া? একদম সহজ জিনিসগুলা। এইবার আসো 3 নাম্বারের লাস্ট কোশ্চেন। উড দ্যাট আই কুড বি এ গ্রেট ক্রিকেটার। আমি যদি অনেক ভালো ক্রিকেটার হতে পারতাম। এতক্ষণ আমরা অ্যাসার্টিভকে এক্সক্লেমেটরি করতেছিলাম, এখন এক্সক্লেমেটরিকে অ্যাসার্টিভ করব। উড দ্যাট আই বি এ গ্রেট ক্রিকেটার, আমি যদি একটা গ্রেট ক্রিকেটার হতে পারতাম, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। উড দ্যাট দিয়ে যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, আমি আবার বলছি, উড দ্যাট দিয়ে যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, এটাকে অ্যাফার্মেটিভ অথবা অ্যাসার্টিভ। এটাকে অ্যাসার্টিভ করার জন্য খুবই সহজ নিয়ম। এটাকে অ্যাসার্টিভ করতে হলে এই উড দ্যাট কে কেটে দিবা, উড দ্যাট এর জায়গায় লিখে দিবা আই উইশ, তাইলেই হয়ে যাবে। উড দ্যাট যুক্ত কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স কে যদি অ্যাসার্টিভ করতে চাও, উড দ্যাট কে কেটে ওই জায়গায় আই উইশ লিখে দিবা, তাইলেই হয়ে যাবে। তাইলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি হবে? আই উইশ আই কুড বি এ গ্রেট ক্রিকেটার। আমার ইচ্ছা ছিল আমি যদি একটা গ্রেট ক্রিকেটার হতে পারতাম। যেহেতু তুমি অ্যাসার্টিভ করে দিছো, তাহলে এই এক্সক্লেমেশন সাইনটা তোমার লাগবে না। তো 3 নাম্বারও আমরা দেখে ফেললাম, খুবই সহজ। এইবার আসো আমরা 4 নাম্বারে যাই। আমরা একটু ফাস্ট আগাই, যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু সম্ভবত এই 15ই নভেম্বর থেকে অনেক স্কুলে শুরু। তো সময় তো খুব কম, কম সময় তাড়াতাড়ি শেষ করতে হবে। তো 4 নাম্বার প্রশ্ন দেখো, এ ফ্লাওয়ার ইজ আ গ্লোয়িং গিফট অফ আ নেচার। এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। কোন অ্যাসার্টিভ সেন্টেন্স কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাইতে হবে। তোমাদের রুল বলেছিলাম,
কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাও সবার প্রথমে কি করবা? 1 নাম্বার, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা চেক করতে হবে। আছে অক্সিলারি ভার্ব? আছে। ইজ একটা অক্সিলারি ভার্ব আছে। তো আসলে কি ইজটা সামনে নিয়ে আসি। এখন এইটা যেহেতু আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক, আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে নেগেটিভ, না বোধক, ইজ নট, একটা নট লাগাই দিব, ইজ নট। এরপর বাকিটা কপি পেস্ট। এরপর বাকিটা কি? বাকিটা কপি পেস্ট। ইজ নট এ ফ্লাওয়ার, ইজ নট এ ফ্লাওয়ার, ও is not a flower a glowing gift for nature, is not a flower a glowing gift for nature। তোমরা কেউ কি আবার নেচারকে নাটুরে এরকম উচ্চারণ করো নাকি? এরকম আবার উচ্চারণ করো না। আচ্ছা, এর পরের প্রশ্নটা একটু বড় প্রশ্ন এবং একটু ঝামেলার প্রশ্ন। Everybody knows that it is the symbol of love and beauty, সবাই জানে এটা লাভ এন্ড বিউটির সিম্বল। অনেক বড় একটা প্রশ্ন এবং এখানে দুইটা ক্লজ আছে, এখানে দুইটা ক্লজ আছে। এই সেন্টেন্সকে নেগেটিভ কিভাবে করব? দুইটা ক্লজে কি নেগেটিভ বানায় দিব? এই যে এভরিবডি নোজ দ্যাট, এইটাকেও নেগেটিভ বানায় দিব, এইটাকেও নেগেটিভ, আর এর পরেরটা ইট ইজ দ্য সিম্বল, এটাকেও নেগেটিভ বানায় দিব, এরকম করব? দুইটাই নেগেটিভ? না, দুইটা নেগেটিভ করা যাবে না, তাইলে ভুল হবে, ডাবল নেগেটিভের ভুল। আমাদের যে কোনো একটাকে নেগেটিভ করতে হবে। কোনটাকে নেগেটিভ করতে হবে? এভরিবডি নোজ দ্যাট কে নেগেটিভ করতে হবে। তো আমাদের যদি দুইটা ক্লজওয়ালা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে দেয়, প্রথম ক্লজটাকে আমরা নেগেটিভ করে দিব। তো এভরিওয়ান নোজ দ্যাট, এইটাকে নেগেটিভ করতে হবে। এইটাকে কিভাবে নেগেটিভ করব? এভরিওয়ান নোজ দ্যাট, এভরি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হইলে, এভরি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হইলে এভরিটাকে কেটে এভরির জায়গায় লিখতে হয় দেয়ার ইজ নো। এভরির জায়গায় লিখতে হয় দেয়ার ইজ নো, লিখলা দেয়ার ইজ নো। এরপরে এভরির পরের শব্দটা, এভরির পরের শব্দ কি? দেয়ার ইজ নো ওয়ান, এভরির পরের শব্দটাও লিখে দিতে হয়, লিখে দিলাম। এরপরে একটা মুখস্থ বাট বসায় দিতে হয়, লিখে দিলাম একটা মুখস্থ বাট। দেয়ার ইজ নো ওয়ান বাট নোজ দ্যাট ইট ইজ দ্য সিম্বল অফ ড্যাশ ড্যাশ। তাহলে একটু আমি আবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথম কথা, একটা সেন্টেন্সে দুইটা ক্লজ থাকলে প্রথম ক্লজটাকে নেগেটিভ বানাবা, ভালো কথা বানাইলা। এভরি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ বানাইতে হলে শুধু এভরিটাকে কেটে দিবা, এভরির জায়গায় লিখবা দেয়ার ইজ নো। এখন এভরির সাথে অনেক কিছু লাগানো থাকে, এভরিবডি, এভরিওয়ান, এভরি মাদার, এভরি ফাদার, এরকম লাগানো থাকে না? ওই দেয়ার ইজ নো এর পরে ওই বাকি অংশটা লাগাই দিবা। দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ফাদার, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো বডি, লাগাই দিলা। এই যে আমরা এখানে দেয়ার ইজ নো ওয়ান বানায় দিছি। এরপর একটা মুখস্থ বাট লিখতে হয়। কি করতে হয়? একটা মুখস্থ বাট লিখতে হয়। লিখলে একটা মুখস্থ বাট, এরপর বাকিটা কপি পেস্ট। দেয়ার ইজ নো ওয়ান বাট নোজ দ্যাট ইট ইজ দ্য সিম্বল অফ ডট 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 ডট। এরপর অপশন সি, অপশন সিতে বলছে ফ্লাওয়ার্স আর ইউজড অন ডিফারেন্ট ওকেশনস, ফ্লাওয়ারকে বিভিন্ন ওকেশনে ইউজ করা হয়। এইটা একটা প্যাসিভ সেন্টেন্স, এটাকে বানাতে হবে অ্যাক্টিভ। কোন প্যাসিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ বানাইতে হইলে সবার প্রথমে আমরা খুঁজি প্যাসিভ সেন্টেন্সের অবজেক্টকে। প্যাসিভের অবজেক্ট, অ্যাক্টিভে হবে সাবজেক্ট। এই প্যাসিভে অবজেক্ট কি খুঁজে পাচ্ছি না। তোমাদের একটু আগেই পড়াইছি, প্যাসিভ সেন্টেন্সে যদি অবজেক্ট আমরা খুঁজে না পাই, আমরা আমাদের মন মতো একটা অবজেক্ট ধরে নিব, ধরে নিয়ে ওইটারই আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে সাবজেক্ট বানায় দিব। আমি সি নাম্বারে কোনো অবজেক্ট খুঁজে পাচ্ছি না, আমি ধরলাম এখানে অবজেক্ট হচ্ছে পিপল, এটারই আমি সাবজেক্ট বানায় দিব পিপল, এটাই হবে আমার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পিপল। এরপরে আমার যদি অ্যাক্টিভ ভয়েসে কোনো অক্সিলারি ভার্ব থাকে ওইটাকে তুলে দিব, আমরা ভি1 বসায় দিব। আমরা আমাদের প্যাসিভ ভয়েসে যে ভার্বটা আছে সেই ভার্ব অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসে একটা ভার্ব বসাবো। তো প্যাসিভ ভয়েসে আছে আর ইউজড, আমরা এখানে বসাবো শুধু ইউজ।
পিপল ইউজ। এরপরে কি আমার ভার্ব বসানো হয়ে গেল। এখন আমার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট। আমার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কি ফ্লাওয়ার, এটা হবে আমার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্ট। পিপল ইউজ ফ্লাওয়ার্স, এরপর বাকি অংশ সেন্টেন্সের অতিরিক্ত অংশ। পিপল ইউজ ফ্লাওয়ার্স অন ডিফারেন্ট occasions, মানুষজন বিভিন্ন occasions-এ ফ্লাওয়ার ব্যবহার করে। পিপল ইউজ ফ্লাওয়ার্স অন ডিফারেন্ট occasions। আচ্ছা, এরপর আসো 4 নাম্বার, ফর দিস, এই জন্য উই আর কাল্টিভেটিং ফ্লাওয়ার্স কমার্শিয়ালি, আমরা কি করতেছি, আমরা কমার্শিয়ালি ফ্লাওয়ারকে উৎপাদন করতেছি। ফর দিস হচ্ছে আমার এই সেন্টেন্সে অতিরিক্ত অংশ, এইটাকে নিয়ে কোনো কাজ করা লাগবে না, এটা যেমন আছে তেমনই লিখে দিবা। ফর দিস, এইটা যেমন আছে তেমনই লিখে দিবে, এটা নিয়ে কোনো কাজ নাই, লিখে দিলাম যেমন আছে তেমন। আমার কাজ হচ্ছে এইটাকে নিয়ে, ফর দিস এটাকে নিয়ে কাজ নেই, আমার কাজ হচ্ছে উই আর কাল্টিভেটিং ফ্লাওয়ার্স কমার্শিয়ালি, আমরা ব্যবসায়িকভাবে ফুল চাষ করি, এইটা নিয়ে। তো এইটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে করতে হবে প্যাসিভ। তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভে হবে সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি ফ্লাওয়ার্স, এ হবে প্যাসিভের সাবজেক্ট। ফর দিস ফ্লাওয়ার্স, এরপরে আমার কি করতে হবে, আমার এরপরে টেন্স অনুযায়ী ভার্ব বসাইতে হবে। আমার অ্যাক্টিভ ভয়েসে ভার্ব হচ্ছে আর কাল্টিভেটিং, আমার অ্যাক্টিভ ভয়েসে ভার্ব কি আর কাল্টিভেটিং, তাহলে প্যাসিভে হবে কি আর বিং কাল্টিভেটেড, আর বিং কাল্টিভেটেড। তোমরা জানো এইটা বিং কাল্টিভেটেড কেন হবে, তাই আমি হচ্ছে আলাদা করে বলতেছি না। ফ্লাওয়ার্স আর বিং কাল্টিভেটেড, V3 লিখে ফেললাম, কাল্টিভেটেড, V3 এর পরে বসে একটা মুখস্থ বাই, লিখলাম মুখস্থ বাই। এইবার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভে হবে কি অবজেক্ট। তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল উই, প্যাসিভে হয়ে যাবে আস। ফ্লাওয়ার্স আর বিং কাল্টিভেটেড বাই আস, এরপরে অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ কি কমার্শিয়ালি, এই অতিরিক্ত অংশটা লিখে দিব, ফ্লাওয়ার্স আর বিং কাল্টিভেটেড বাই আস কমার্শিয়ালি, অতিরিক্ত অংশটাকে লিখে দিলাম, শেষ হয়ে গেল। এই তো, এবার আসো 5 নাম্বার শেষ প্রশ্ন। ফ্লাওয়ার কাল্টিভেশন ইজ আ ভেরি প্রফিটেবল বিজনেস, ফ্লাওয়ার কাল্টিভেশন খুবই লাভজনক একটা ব্যবসা। এ ভেরি দিয়ে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এ ভেরি দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এইটাকে করতে হবে এক্সক্লেমেটরি। এ ভেরি দিয়ে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে এটাকে এক্সক্লেমেটরি কিভাবে করি, খুবই সহজ, এ ভেরির পরিবর্তে লিখি ওয়াটে, এ ভেরির পরিবর্তে লিখি কি ওয়াটে। এরপরে ভেরির পরের অংশ, ভেরির পরের অংশ কি প্রফিটেবল বিজনেস নাও, ওয়াটে প্রফিটেবল বিজনেস নাও। হোয়াট আ প্রফিটেবল বিজনেস নাও, এই পর্যন্ত লেখা শেষ, আমাদের ভেরির পরের পার্ট লেখা শেষ। এবার সেন্টেন্সের বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ কি ফ্লাওয়ার কাল্টিভেশন ইজ, ফ্লাওয়ার কাল্টিভেশন ইজ, তাহলে আমার সেন্টেন্সটা কি দাঁড়ালো, হোয়াট আ প্রফিটেবল বিজনেস নাও ফ্লাওয়ার কাল্টিভেশন ইজ, বর্তমানে কতই না লাভজনক ব্যবসা এই ফুল চাষ করা। সো দেখছো একই নিয়ম কিন্তু আমাদের কাছে বারবার ঘুরে ফিরে আসে, একই জিনিস বারবার আসে, বহুবার আসে, আসতেই থাকে, বারবার চলে। এখন এই ক্ষেত্রে একটা জিনিস আছে, তোমরা তো এইটা লিখেছো, এই ক্ষেত্রে যে জিনিসটা, এই নাউটা হচ্ছে আমার অতিরিক্ত অংশ, তাই না, এই নাউটা একটা অতিরিক্ত অংশ। সো তোমরা চাইলে গ্রামারের মডার্ন রুল অনুযায়ী তোমরা চাইলে এই অতিরিক্ত অংশটাকে সেন্টেন্সের লাস্টে বসাইতে পারো, এবং ওইটাই হচ্ছে সাজেস্টেড। হোয়াট আ প্রফিটেবল বিজনেস ফ্লাওয়ার কাল্টিভেশন ইজ নাও, লাস্টে বসায় দিতে পারো, এটাই বেশি কারেক্ট, অতিরিক্ত অংশটাকে সেন্টেন্সের লাস্টে বসায় দেওয়া। এইবার আসো আমরা আমাদের 5 নাম্বার ট্রান্সফরমেশন নিয়ে বলি, এবং এটা আমাদের শেষ ট্রান্সফরমেশন। এই 5টাতে আমরা মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট যত রুল আছে আমরা দেখে ফেলতেছি, অনেকগুলা রুল, সব রুল না,
সব রুল তো দেখা সম্ভব না, অনেকগুলা রুল দেখে ফেলতেছি আমরা আমাদের ইম্পর্টেন্ট। সো 5 নাম্বারে আসো আমরা দেখি, মোবাইল ফোন ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন। যেটা বলছিলাম, মোবাইল ফোন ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন। মোবাইল ফোন একটা দারুণ, খুবই দুর্দান্ত একটা আবিষ্কার। মোবাইল ফোন আমাদের জন্য খুবই দুর্দান্ত একটা আবিষ্কার। এইটাকে কি করতে হবে? এইটাকে হচ্ছে গিয়ে আমাদের এক্সক্লেমেটরি করতে হবে। আমাদের এখানে শুধু এ আছে, আমরা কল্পনা করব এখানে শুধু এ না, এ ভেরি আছে। আর্টিকেল দেওয়া থাকলেই, এ এন দেওয়া থাকলেই আমরা এটা কল্পনা করে নিব। ভাইয়া কথা বুঝি নাই, কথাটা আবার বলি। মোবাইল ফোন ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন। এখানে একটা এ আছে, এ অথবা এন আছে। এ অথবা এন থাকলেই আমরা মনে মনে কল্পনা করব এখানে ভেরি শব্দটাও লুকায়িত আছে, এ ভেরি শব্দটাও লুকায়িত আছে। তো এ ভেরি যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, এক্সক্লেমেটরি আমরা কিভাবে করি? এ ভেরির পরিবর্তে আমরা লিখে দিই হোয়াটে। এ ভেরির পরিবর্তে আমরা কি করি? এ ভেরির পরিবর্তে আমরা লিখি হোয়াট এ, হোয়াটে। এরপরে ভেরির পরের অংশ, হোয়াটের পরের অংশ এই যে হোয়াট এ ওয়ান্ডারফুল ইনভেনশন, হোয়াট এ ওয়ান্ডারফুল ইনভেনশন, ইনভেনশন। এরপর সেন্টেন্সের বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ কি? মোবাইল ফোন ইজ, এইটা। হোয়াট আ ওয়ান্ডারফুল ইনভেনশন, মোবাইল ফোন ইজ, মোবাইল ফোন ইজ, হোয়াট আ ওয়ান্ডারফুল ইনভেনশন, মোবাইল ফোন ইজ। তো হয়ে গেল। এই নিয়মটা আর কতবার করব? করেই যাচ্ছি। তার মানে এটা একটা কি, খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, কমন পড়ার চান্স অনেক বেশি। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার লাইফ। এইটা আমাদের জীবনে একটা নতুন মাত্রা নিয়ে আসছে। ডাইমেনশন কথাটার মানে হচ্ছে মাত্রা। তো আমাদের এইটা একটা অ্যাক্টিভ ভয়েস বানাইতে হবে প্যাসিভ। তো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ বানাইতে হইলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে প্যাসিভের সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে এ নিউ ডাইমেনশন। লিখে দাও এ নিউ ডাইমেনশন। এ নিউ ডাইমেনশন, এ নিউ ডাইমেনশন। এরপরে কি? আচ্ছা, পুরা পার্টটা কি? এ নিউ ডাইমেনশন টু আওয়ার লাইফ। পুরা পার্টটা হচ্ছে এ নিউ ডাইমেনশন টু আওয়ার লাইফ। ওই পুরা পার্টটা চোখে মিস হয়ে গেছিল। এ নিউ ডাইমেনশন টু আওয়ার লাইফ লিখলাম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভে বানাই দিলাম সাবজেক্ট। এইবার একটা অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব এই সেন্টেন্স অলরেডি আছে একটা হ্যাজ। অলরেডি যেহেতু একটা অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, তাহলে আমরা একটা এক্সট্রা হ্যাজ এর সাথে লিখে দিব বিন। আমরা এক্সট্রা একটা বিন বসায় দিব। What a new dimension to our life has been. এবার বিনের পরে ভি3, ভি3 কি? ভি3 হচ্ছে added. A new dimension to life, to our life has been added. ভি3 লিখে ফেলেছি। ভি3 এর পরে সবসময় বসে একটা মুখস্থ বাই, বসায় দিই একটা মুখস্থ বাই। এইবার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি? ইট। তাহলে প্যাসিভে সে হয়ে যাবে অবজেক্ট। A new dimension to our life has been added by it. Active voice এর সাবজেক্ট হয়ে গেল প্যাসিভ অবজেক্ট। এর পরেরটা দেখো, ইট ওয়ার্কস উইদাউট এনি ওয়্যার। এটা কোনো প্রকার ওয়্যার ছাড়া, তার ছাড়া কাজ করে। মোবাইল ফোন তার লাগে না। তো কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হইলে, অ্যাসার্টিভ সেন্টেন্স কি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হইলে আমরা কি করি? সবার প্রথমে দেখি আমার কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা মেইন সেন্টেন্সে। নাই। না থাকলে কি করি? ডু অথবা ডাজ অথবা ডিড লিখি। যেহেতু এইটা একটা, আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা ছিল একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা হ্যাঁ বোধক সেন্টেন্স, তাই আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে একটা না বোধক নেগেটিভ সেন্টেন্স। তাই আমরা ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট লিখবো। ডু নট অথবা ডাজ নট অথবা আমরা ডিড নট লিখবো। কোনটা লিখবো?
এইটা যেহেতু একটা প্রেজেন্ট টেন্স এবং ভার্বের শেষে এস আছে, তাহলে আমরা লিখব ডাজ নট। তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখব ডাজ নট। তাহলে আসো ডাজ নট লিখি, ডাজ নট। এরপরে সেন্টেন্সের বাকি অংশ কপি পেস্ট। ডাজন্ট ইট ওয়ার্ক উইদাউট ওয়্যার, এটা কি তার ছাড়া কাজ করে না? ডাজন্ট ইট ওয়ার্ক উইদাউট ওয়্যার, এটা কি তার ছাড়া কাজ করে না? ডাজন্ট ইট ওয়ার্ক উইদাউট ওয়্যার। এইখানে দেখো আমরা শুধু ওয়ার্ক লিখেছি। কেন শুধু ওয়ার্ক লিখেছি? কারণ একবার ডাজ নট ব্যবহার করলে দ্বিতীয়বার এস বা ইএস দেওয়ার দরকার পড়ে না। সো এই নিয়মটাও আমরা আগে করেছি, তোমরা এতক্ষণে বুঝে গেছো। এবার আসো 4 নাম্বারে আসি। 4 নাম্বারটা কি? 4 নাম্বারে বলেছে ইট ক্যান বি মুভড ইজিলি অ্যান্ড কুইকলি ফ্রম প্লেস টু প্লেস। এইটাকে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। এইটা হচ্ছে আমার একটা প্যাসিভ ভয়েস, এটারে বানাইতে হবে অ্যাক্টিভ। তো প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ বানাইতে হইলে প্যাসিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হয়ে যাবে অ্যাক্টিভের সাবজেক্ট। প্যাসিভের অবজেক্ট কি? প্যাসিভের অবজেক্ট হচ্ছে, আচ্ছা এই প্যাসেজে কোনো অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না, এই প্যাসিভে কোনো অবজেক্ট নাই। বাই অমুক, বাই তমুক, বাই এই, বাই সেই, এগুলা নাই। তাইলে আমরা একটা মুখস্থ আমরা আমাদের মন মতো ধরে নেই। কি ধরবো? আমি ধরে নেই এবার সাবজেক্ট ধরে নেই আমরা ইউ। প্যাসিভের অবজেক্টটাকে আমরা ধরে নেই ইউ, এটাই আমার অ্যাক্টিভে সাবজেক্ট। ধরে নিলাম ইউ, ইউ লিখলাম। এইবার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস এইবার প্যাসিভ ভয়েসের ভার্ব অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসের ভার্ব বসবে। প্যাসিভ ভয়েসের ভার্ব কি? ক্যান বি মুভড, ক্যান বি মুভড, এটা হচ্ছে প্যাসিভের ভার্ব। তাহলে অ্যাক্টিভে ভার্ব হবে শুধু ক্যান মুভ, ইউ ক্যান মুভ। এইবার ভার্ব আমরা লিখে ফেলেছি। এইবার আমাদের কাজ হচ্ছে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হইল অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেছে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে অ্যাক্টিভ অবজেক্ট। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কি? ইট, এটা হবে অ্যাক্টিভ অবজেক্ট। ইউ ক্যান মুভ ইট। এরপরে সেন্টেন্সের অতিরিক্ত অংশ, সেন্টেন্সের অতিরিক্ত অংশ কি? ইজিলি অ্যান্ড কুইকলি। ইউ ক্যান মুভ ইট ইজিলি অ্যান্ড কুইকলি ডট 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 ডট, বাকি অংশ। এরপরে সেন্টেন্সের বাকি অংশ হয়ে গেল। এগুলাও আমরা বহুবার করছি। এই যে প্যাসিভ ভয়েসে যদি আমি অবজেক্ট খুঁজে না পাই, মন মতো একটা অবজেক্ট ধরে আমরা অ্যাক্টিভেটরের সাবজেক্ট বানায় দিব, এগুলো আমরা পড়ছি, তো নতুন করে বলার কিছু নাই। দি পপুলারিটি অফ মোবাইল ফোন ইজ এভার অন ইনক্রিজ, এইটাকে নেগেটিভ করতে হবে, এইটাকে নেগেটিভ করতে হবে। এবার যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হইলে কি করতে হয়? এবার যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি তুমি নেগেটিভ করতে চাও, এবারের জায়গায় লিখতে হবে নেভার। এবারের জায়গায় কি করতে হবে? নেভার। এরপরে সেন্টেন্স একটা বিপরীত শব্দ বসাইতে হবে। তো এখানে বিপরীত শব্দ কার বসাইতে হবে? অবশ্যই ইনক্রিজের, আর কোনো শব্দই নাই। ইনক্রিজের বিপরীত শব্দ কি? ইনক্রিজের বিপরীত শব্দ হচ্ছে ডিক্রিজ। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াবে? দ্য পপুলারিটি অফ মোবাইল ফোন ইজ নেভার অন ডিক্রিজ, মোবাইল ফোনের জনপ্রিয়তা কোনোদিন কমবে না। তো মোটামুটি হচ্ছে গিয়ে আমরা আমাদের 5টা প্রশ্ন দেখলাম, আমাদের 5টা প্রশ্নের আমরা সলিউশন দেখলাম, আমরা বুঝে বুঝে করার চেষ্টা করলাম। আশা করি আমরা সবাই বুঝতে পারছি খুব ইজিলি, আমাদের কোনো সমস্যা নাই। এইবার আসো আমরা আমাদের শিখো অ্যাপের একটা দুর্দান্ত, একটা অতি সুন্দর একটা ফিচার, একটা না কয়েকটা ফিচার আসো আমরা দেখে আসি। আমরা দেখি আমরা এই ক্লাসটা করার পর শিখো অ্যাপ ব্যবহার করে আমরা কিভাবে আমাদের বার্ষিক পরীক্ষা একদম টপ নচ, সবচেয়ে সেরা প্রস্তুতিটা আমরা নিতে পারি। তো আসো আমরা একটু দেখে ফেলি জিনিসটা। ওকে, আসো আমরা দেখি। তো আমরা এবার একটু অ্যাপটা ঘুরে দেখবো বলেছিলাম, অ্যাপটা আমরা ঘুরে দেখি। সো তুমি যখন এই আমাদের অ্যাপে ঢুকবে, শিখো অ্যাপে, তো তোমরা তো ক্লাস 8 এর স্টুডেন্ট, তোমাদের জন্য অ্যাপটা দেখতে হবে এই রকম, এই যে যেরকম একদম সেম রকম দেখতে মনে হবে। তো তোমার যদি কোনো ক্লাস থাকে, এইদিকে রুটিন আছে, রুটিনে তুমি দেখতে পাবা
যেমন আজকে তোমার কোনো ক্লাস নেই, অর্থাৎ আমি যেদিন ভিডিওটা বানাচ্ছি সেদিন তোমার ক্লাস নেই, তো ক্লাস থাকলে তুমি দেখতে পেতা। বার্ষিক পরীক্ষার প্রস্তুতি যাচাইয়ের জন্য তুমি যেন কুইজ দিতে পারো, সেটার জন্য একটা কুইজ দেওয়া। তো এইটা নিয়ে আমি বলি, তুমি তো এই যে বার্ষিক পরীক্ষার এখন প্রিপারেশন নিচ্ছ, তোমার প্রচুর পরিমাণে প্রস্তুতি নিতে হবে। তুমি আমার যে চেঞ্জিং সেন্টেন্স এবং পাংচুয়েশন ক্যাপিটালাইজেশনের যে ক্লাসটা, এই ক্লাসটা করার পর অ্যাপে ঢুকবা। অ্যাপে ঢুকার পর এই যে প্রস্তুতি কুইজ শুরুতেই আসে, ক্লিক করবা। ক্লিক করলা তুমি, ক্লিক করার পরে এখন তুমি তোমার পছন্দের সাবজেক্টে, পছন্দের টপিকে, তোমার পছন্দের সংখ্যায় কুইজ দিতে পারবা। তুমি ইংলিশ সেকেন্ড পেপারের কুইজ দিবা, চাপ দিলে ইংলিশ সেকেন্ড পেপার, এই এগিয়ে যাওতে চাপ দাও। দেওয়ার পরে এখন কোন টপিকে তুমি দিবা, আজকে আমরা ক্লাস নিয়েছি চেঞ্জিং সেন্টেন্সে, আসো চেঞ্জিং সেন্টেন্সে আমরা ক্লিক করি। তো চেঞ্জিং সেন্টেন্সে তুমি ক্লাস করলা। এবার ক্লিক করার পরে এই যে দেখো বাম পাশে আছে এগিয়ে যাও, চাপ দিলে এগিয়ে যাও। এই যে প্রশ্ন শুরু হয়ে গেছে, যাবে। কয়টা প্রশ্ন তুমি দিবা? ধরো 10টা প্রশ্নে তুমি পরীক্ষা দিবা, তুমি চাইলে 10টা 20টা তোমার পছন্দ মতো দিতে পারো, 10টায় দিচ্ছি আমি। এগিয়ে যাওতে চাপ দিলাম। আমাকে একদম দেখাচ্ছে যে আমার কুইজটা কতক্ষণ হবে, কত সময় হবে, 10 মার্ক, 10 মিনিট, এগুলো সব দেখাচ্ছে। কুইজ শুরু করতে চাপ দাও। কুইজ শুরু হয়ে যাচ্ছে। তো কুইজ, এই যে কুইজ কিন্তু শুরু হয়ে গেছে, উপরে টাইমার চালু, দেখো কতক্ষণ বাকি। তো আমি ইচ্ছা মতো কয়েকটা দাগ দেই, আমি খুব বেশি অ্যান্সার করতেছি না, আমি আমার মতো দাগায় যাচ্ছি, সবই আমি বি দাগিয়ে যাব, কারণ আমি তো আসলে তোমাদেরকে দেখাবো কুইজটা। তো এই যে আমি বি সব দাগিয়ে যাচ্ছি। এইভাবে তুমি 10টায় তুমি পরীক্ষা দিতে পারবা। ওই যে উপরে টাইমারে সময়ও দেখা যাচ্ছে, এই যে আমি 10টাই দাগায় দিলাম। 10টা দাগানোর পরে তোমার কাছে কনফার্মেশন চাবে যে তুমি আসলে সাবমিট করতে চাও কিনা। সাবমিট করতে ক্লিক করলা, এই যে হ্যাঁ সাবমিট করব। এখন তোমার একটা রেজাল্ট চলে আসবে। সো দেখো আমার রেজাল্ট কি, আমার 3টা সঠিক হয়েছে, 7টা ভুল হয়েছে। আমাকে একটা টাইটেলও দেওয়া হয়েছে, আমার একটা নাম দেওয়া হয়েছে। কি নাম? আমার নাম হচ্ছে ঘষা মাজা যোদ্ধা, আমার ঘষা মাজা প্রয়োজন। সো তোমাকে এরকম একটা সুন্দর একটা ভাবে তোমাকে একটা ড্যাশবোর্ড বানায় দিবে, যেখানে তুমি তোমার রেজাল্ট দেখতে পারবা। রেজাল্ট যদি অনেক ভালো হয়, এই শেয়ার করতে চাপ দিলে শেয়ার করার অপশন চলে আসবে, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারবা নানাভাবে। আবার তুমি চাইলে সলিউশন যদি দেখতে চাও, এই বাটনে চাপ দিলে তুমি সলিউশনও দেখতে পাবা। তো এই যে সলিউশন গুলা দেখা যাবে। পাশাপাশি শিখো অ্যাপের আরেকটা ফিচার তোমাকে দেখায় দেই, এই ফাঁকে শিখো অ্যাপের আরেকটা ফিচার কুইকলি দেখায় দেই। তোমাদের শিক্ষকরা তো শুধু তোমাদের ক্লাসের পড়াই পড়ান এরকম তো না, তারা আরো অনেক জিনিস দেখান। সো তোমার টিচারদের ধরো হাঁটতে চলতে অনেক কথা মনে হইলো যে এটা আমাদের বাচ্চা কাচ্চাদের সাথে শেয়ার করি, তো এগুলো এই অ্যাপের ভিতরে স্টোরি আকারে দেওয়া আছে। ফেসবুকে আমরা স্টোরি দেখি না, এই অ্যাপের ভিতরে স্টোরিজ আকারে দেওয়া আছে। যেমন ধরো নোমান দিনে কতক্ষণ পড়তো, দিনে কয় ঘন্টা পড়া উচিত, ও হাঁটতে হাঁটতে, আমি যদি জীবনে সফল হতে চাই তাহলে আমার কয় ঘন্টা পড়তে হবে, আমি অমুক জায়গায় আসতে তোমরা আমাকে ও হাঁটতে হাঁটতে এই টপিকে কথা বলতেছে, হাঁটতে হাঁটতে ওই টপিকটা নিয়ে কথা বলতেছে। এই যে স্টোরিজে দেখতে পাবা দিনে কয় ঘন্টা পড়া উচিত। তারপরে ধরো সৌরভ দাদা হচ্ছে গিয়ে একটা জিনিস নিয়ে বলতেছেন, অর্পি আপু বলতেছেন, রায়হান ভাই বলতেছেন, এগুলা তুমি দেখতে পাবা। তুমি কোন কোন কোর্সে ভর্তি আছো দেখতে পাবা। প্লাস আমাদের কোর্সে প্রচুর পরিমাণে অ্যানিমেটেড লেসনও দেওয়া আছে, অ্যানিমেটেড ভিডিও লেসন। এখানে ক্লিক করলে ওই টপিকের তুমি অ্যানিমেটেড ক্লাসও দেখতে পাবা। যেমন হচ্ছে এই যে আমি ধরো ইংলিশের কোন একটা ইংলিশ দ্বিতীয় পত্র, এইটার আমি হচ্ছে আমার অ্যানিমেটেড লেসন দেখতে চাই, তো চেঞ্জিং সেন্টেন্সেরই ধরো দেখতে চাই, তো এইখানে দেখো প্রচুর পরিমাণে অ্যানিমেটেড ভিডিও দেওয়া আছে বোঝানোর জন্য। সাপোজ আমি দেখতে চাচ্ছি কোনটা, আমি ধরো এই যে সেন্টেন্স ফর এইটা দেখতে চাচ্ছি, আসো। স্টুডেন্ট, কেমন আছো সবাই? গতকাল আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ এটাকে রূপান্তর করব। কিভাবে? অংশ যোগ করব প্লাস কোয়েশ্চেন।
সো এইভাবে তুমি হচ্ছে অ্যানিমেটেড লেসনও দেখতে পারবা। এই যে সামি ভাই দেখাচ্ছিলেন অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ নিতে হয়, এইরকম প্রচুর লেসনও তুমি হচ্ছে অ্যাপের ভিতরে দেখতে পাবা। তো ক্লাস বহু রকম, একটা হচ্ছে লাইভ ক্লাস টিচারদের নাও, একটা রেকর্ডেড ক্লাস, আবার অ্যানিমেটেড ক্লাসও রয়েছে। অনেক কিছুই তোমাদের রয়েছে। তুমি শিখো এআই এর মাধ্যমে তুমি তোমার ডাউট সলভ করতে পারবা। অ্যাপে ঢুকলে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু ক্লাসগুলো তুমি এখানে দেওয়া আছে দেখতে পাবা। প্র্যাকটিস কুইজ দেওয়ার অপশন দেখতে পাবা, গাইডলাইন ক্লাস দেখতে পাবে, যে গাইডলাইন তোমার জন্য পরীক্ষা ভীতি কিভাবে কাটাবে এটা নিয়ে সৌরভ দাদা কি বলেছেন সেটা দেখতে পাবা। তোমার রিপোর্ট কার্ড দেখতে পাবা, তোমার পুরা কোয়ার্টারে তোমার পারফরমেন্স তোমার রিপোর্ট কার্ড দিয়ে দেখা যাবে। এই যে ধরো ইংলিশ সেকেন্ড পেপার রিপোর্ট কার্ড দেখতে চাও, আমি অবশ্য পরীক্ষা দেইনি, তো পারফরমেন্স দেখার অপশন খুব কম, আমি তবু একটু সার্চে দিয়ে দেখি। আমি তো পরীক্ষা দেই নাই, তো তাও কিছু একটা দেখা যাচ্ছে যে 8% ক্লাস করেছি। ক্লাস তো করি নাই ভাইয়া, তাই না? আমি তো তোমাদের পড়াইতে ব্যস্ত, হোমওয়ার্ক কমপ্লিট করি নাই। বাট কে কিরকম করেছো সব দেখতে পাবা, গ্রেড দেখতে পাবা। আমার গ্রেড হচ্ছে এফ, আমি ফেল করেছি। তোমাদের কিন্তু এ প্লাস পাইতে হবে। ক্লাস র্যাঙ্ক দেখতে পাবা এইদিকে, যে তোমার ক্লাসে পজিশন কত। তো শিখো অ্যাপেও ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার অপশন আছে তোমার স্কুলের পরীক্ষার মতন। তো তুমি তোমার ক্লাস উপস্থিতি দেখতে পাবা, যে 12টা ক্লাসে আমি একটা ক্লাস করেছি লেকচার ক্লাসে, তারপর হোমওয়ার্ক এতগুলো করেছি, লাইভ এমসিকিউতে এই অবস্থা, সবই রিপোর্ট কার্ড দেখতে পাবা। পুরো তোমার স্কুলের রিপোর্ট কার্ডের মতোই দেখতে পাবা। সো শিখো অ্যাপ তোমার স্কুলের পাশাপাশি আরেকটা স্কুল। তো আমাদের মোটামুটি দেখা হয়ে গেল শিখো অ্যাপের অনেকগুলা ফিচার। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে শিখো অ্যাপেই। এতক্ষণ তোমরা দেখলে আমাদের শিখো অ্যাপের কয়েকটা দারুণ ফিচার, এবং এই ফিচারগুলো ব্যবহার করে কিভাবে তুমি তোমার বার্ষিক পরীক্ষার সবচেয়ে সেরা প্রিপারেশনটা নিতে পারো। তোমাদের বার্ষিক পরীক্ষাকে একদম টপ নচ সবচেয়ে সেরা রোল 1 হওয়ার পরীক্ষা আমরা কিভাবে দিতে পারি, 1 হওয়ার প্রিপারেশন কিভাবে নিতে পারবো সেটা আমরা দেখলাম। তো আমাদের এইটার সাথে চেঞ্জিং সেন্টেন্সের পার্ট শেষ হইল। আমরা এইবার আমাদের সবচেয়ে অবহেলিত, আমরা আমাদের সবচেয়ে দুর্ভাগা একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। এইটা সবচেয়ে কম এফোর্ট আমরা দেই, সবচেয়ে কম প্র্যাকটিস করা হয়, এবং এই জন্য পরীক্ষার হলে অনেকেই ভুল করি। বাট আর না, আজকে আসো আমরা 5টা পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন আমরা প্র্যাকটিস করি। এগুলা প্র্যাকটিস করলে আমাদের কিছু রুল বোঝা হবে, গ্রামারের কিছু জিনিসপত্র বোঝা হবে। ওই জিনিসগুলা বুঝে আমরা কি করতে পারবো, আমরা আমাদের পরীক্ষায় ভালো করতে পারবো। সো আসো সবার প্রথমে আমাদের প্রথম প্যাসেজটা, যে দ্য ক্রিয়েটর হ্যাজ প্রোভাইডেড আস উইথ মেনি ফ্যাসিলিটিস ইন নেচার। আমাদের সেন্টেন্সের সবার প্রথম লেটারটা কি হয়, ক্যাপিটাল লেটারে হয়। সো দি ক্রিয়েটর, এখানে টিটা হবে কি বড় হাতের। দি ক্রিয়েটর has provided us with many facilities in nature। ভালো কথা, বুঝতে পারতেছি এখানে একটা সেন্টেন্স শেষ, ফুল স্টপ। নতুন সেন্টেন্স শুরু হবে সো দিয়ে, সো উই শুড বি গ্রেটফুল। নতুন সেন্টেন্স শুরু হবে, নতুন সেন্টেন্সের প্রথম লেটারটাও ক্যাপিটাল লেটার হয়, সো এস হবে বড় হাতের, সো উই শুড। এখন সো এর পরে অলওয়েজ আমরা একটা কমা বসাই, সো এর পরে একটা কমা বসাই দিলাম। তো we should be grateful to him, তাই আমাদের উচিত তার প্রতি কি হওয়া, কৃতজ্ঞ থাকা, তার প্রতি কৃতজ্ঞ থাকা। এখন আমরা তো এখানে আল্লাহ স্রষ্টাকে নিয়ে কথা বলছি, তাই না? আমরা আল্লাহকে নিয়ে কথা বলছি, স্রষ্টাকে নিয়ে কথা বলছি। আল্লাহকে নিয়ে কথা বললে বা স্রষ্টাকে নিয়ে কথা বললে তুমি যখনই যেই প্রোনাউনটা ইউজ করো না কেন, প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হতে হয়। তো we should be grateful to him, হিমের এইচটা বড় হাতের হবে, কারণ আমরা আল্লাহকে নিয়ে কথা বলছি। আল্লাহকে নিয়ে কথা বললে ক্যাপিটাল লেটার। উই শুড বি গ্রেটফুল টু হিম ফর হিজ ওয়ান্ডারফুল গিফটস। আবার প্রোনাউন হিজ, এটা আসলে প্রোনাউন না ভাই, এটা পজেসিভ অ্যাডজেক্টিভ, বাট এইচটাকে বড় হাতের করে দিতে হবে। সো উই শুড বি গ্রেটফুল টু হিম ফর হিজ ওয়ান্ডারফুল গিফটস। সেন্টেন্স শেষ, ফুল স্টপ। We should also praise him, নতুন সেন্টেন্স শুরু। নতুন সেন্টেন্স শুরু হইলে ডব্লিউটা আবার বড় হাতের, we should also praise him, তাই আমাদের উচিত তার প্রশংসাও করা। আবার আল্লাহকে বুঝাচ্ছি হিম দিয়ে, তাহলে এইচটা হবে বড় হাতের, so we should also praise him, এইচটা বড় হাতের দিলাম ফুল স্টপ সেন্টেন্সের শেষে। এই তো প্রথম আমাদের প্যাসেজ শেষ, একদম পানির মতো।
তো এই প্যাসেজে আমরা কি জানলাম? 1 নাম্বার হচ্ছে সো এর পরে একটা কমা দেওয়া ভালো, সো এর পরে কমা দেই। 2 নাম্বার হচ্ছে সৃষ্টিকর্তাকে বুঝাইতে কোনো প্রোনাউন ব্যবহার করা হইলে, যেমন হি, হিম, হিস, এগুলা ব্যবহার করা হইলে আমরা কি করব? এগুলার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার লিখব। এখন মনে রাখবা, এটা এমনি বলার জন্য বলতেছি, হিস কিন্তু আসলে এখানে হচ্ছে গিয়ে তোমার কোনো প্রোনাউন না, এটা একটা অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। সো এখন তোমাদের জানার দরকার নেই ছোট ক্লাসে, বাট এমনিতে যেন ভুল না বলতে পারো, এই জন্যই আর কি। তো 1 নাম্বার আমাদের শেষ। এই যে দেখো 1 নাম্বার আমাদের শেষ। এবার আসো আমরা আমাদের 2 নাম্বারে চলে যাই। 2 নাম্বারে কি আছে? 2 নাম্বারে আছে আবার একটা প্যাসেজ, যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন। যারা তার পরিবারের সাথে লন্ডনে থাকে। যারা একটা মানুষের নাম, যারা দিয়ে সেন্টেন্স শুরু হইছে। যারার জেডটা হবে বড় হাতে। যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন। লন্ডন হচ্ছে একটা শহরের নাম, কোন জিনিসের নাম ক্যাপিটাল লেটারে হয়, সো এলটা বড় হাতের। যারা লিভস ইন লন্ডন, সেন্টেন্সের একটা শেষ বুঝতে পারতেছি, ফুল স্টপ। যারা লিভস ইন লন্ডন, ফুল স্টপ। দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্ট এন্ড আঙ্কেল। দে হ্যাভ, সেন্টেন্স শুরু। সেন্টেন্স শুরু হইলে টিটা হবে বড় হাতের, সেন্টেন্সের প্রথম লেটার বড় হাতে হয়। দে হ্যাভ কাম টু বাংলাদেশ, বাংলাদেশ একটা দেশের নাম, তাহলে আবার ক্যাপিটাল লেটার। দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আঙ্কেল। যারা একজনের নাম, যেটা হবে বড় হাতের, জারাস পজেসিভ, তাই এখানে হবে একটা অ্যাপোস্ট্রফি, পজেসিভ। দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্ট এন্ড আঙ্কেল, ফুল স্টপ, সেন্টেন্স শেষ। নতুন সেন্টেন্স শুরু, তাহলে এসটা আবার বড় হাতের। শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন, সে তার কাজিনের খুবই কাছের। সো নতুন সেন্টেন্স শুরু হয়েছে শি দিয়ে, তাই এসটা বড় হাতের, সেন্টেন্স শেষে একটা ফুল স্টপ। সো কত সহজ। আমার কোনো ব্যক্তির নাম সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, আমার পজেসিভে সবসময় একটা অ্যাপোস্ট্রফি দিতে হয়। এই দুইটা জিনিস আমরা এই প্যাসেজ থেকে করতে পারলাম। আসো আমরা পরের প্যাসেজে যাই। পরের প্যাসেজে কি আছে? পরের প্যাসেজে আছে জামান সেড টু মি, ডায়ালগ। ডায়ালগ বলা আছে, ডায়ালগ। তো ডায়ালগ যেহেতু বলা আছে ভাইয়া, জামান একজন মানুষের নাম, জেডটা হবে বড় হাতের। জামান সেইড টু মি, জামান আমাকে বলল। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, তুমি কি বই পড়া শেষ করেছো? জামানের কথাবার্তা ডিরেক্ট কথা শুরু হয়েছে, তাই একটা কমা দিতে হবে। ডিরেক্ট কথা সবসময় কমা দিয়ে শুরু হয়। আমাদের একটা কোটেশন মার্কও দিতে হবে, দিলাম কোটেশন মার্ক, দিলাম। জামান সেইড টু মি, কোটেশন এর শুরু। হ্যাভ ইউ ফিনিশ রিডিং দ্য বুক, যেহেতু আমার কোশ্চেন হলে আমার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। কোশ্চেনের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়, এইচটা বড় হাতের। জামান সেইড টু মি, কমা, কোটেশন শুরু। হ্যাভ ইউ ফিনিশ রিডিং দ্য বুক, একজনকে প্রশ্ন করছে। প্রশ্ন করা হইলে কোশ্চেন বোধক সাইন, কোশ্চেন শেষ, আমাদের কি আরেকটা কোটেশন। এখন উত্তর দিচ্ছে, ইয়েস আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। আবার আমি উত্তর দিচ্ছি, উত্তর দেওয়া মানে কি আবার কোটেশন শুরু। নতুন সেন্টেন্স, ওয়াইটা বড় হাতের, ইয়েস। ইয়েস এবং নো কোনো সেন্টেন্সে থাকলে এদের পর একটা কমা দিতে হয়, দিলাম ইয়েস এর পরে একটা কমা। ইয়েস আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। আই মানে আমি বা আই এর ক্ষেত্রে সবসময় ক্যাপিটাল লেটার। আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আমি বইটা পড়া শেষ করেছি। এই যে কথাবার্তা শেষ, তাইলে আবার কোটেশন। কথাবার্তা শেষ মানে কোটেশন এবং একটা কমা, কথা শেষ একটা কমা। এরপরে কি আই রিপ্লাইড, আই মানে আমি, তাইলে আইটা হবে বড় হাতের। আই রিপ্লাইড, আইটা আমি, আই হবে বড় হাতের। আই রিপ্লাইড, শেষে একটা ফুল স্টপ। সো এই প্যাসেজটা একটু অন্যরকম ছিল এই অর্থে, এই প্যাসেজে আমরা ডায়ালগের পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন দেখেছি। পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন ডায়ালগের ক্ষেত্রে কেমন? সবার কথা হচ্ছে প্রথমে তুমি কারো ডিরেক্ট কথা বলা নিতে গেলে
ভাই একটু সুন্দর করে একটু ভেঙে বলি। তুমি কারো ডিরেক্ট কথা তুলে দিতে গেলে খাতায় কথাটা শুরু করার আগে একটা কমা দিতে হয়, কোটেশন দিতে হয়। আমার ওই সেন্টেন্সটা ওই কথাটার প্রথম লেটার হয় ক্যাপিটাল লেটার। হ্যাভ ইউ ফিনিশ রিডিং দ্য বুক? তুমি যদি কথাটার শুরুতে কমা দিতে না পারো, কমাটা তোমাকে শেষে দিতে হবে। কমাটা তোমাকে দিতেই হবে, শেষে দিতে হবে তখন। এই তো। সো এই যে আমাদের অ্যান্সার হয়ে যাবে, জিনিসটা দেখতে এরকম। তো এবার আসো আমরা আমাদের ৪ নাম্বারটা দেই। ৪ নাম্বারে কি বলেছে? ৪ নাম্বারে অ্যাগেইন একটা ডায়ালগ, বাট খুবই ছোট। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? আস্কড মাই ফ্রেন্ড। কোন একজন বন্ধুর কথাবার্তা বলতেছে। বন্ধু জিজ্ঞাসা করতেছে, হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? বন্ধুর ডিরেক্ট কথা। তাইলে কোটেশন বসবে। দিলাম কোটেশন। হ্যাভ ইউ ফিনিশড দ্য রিডিং দ্য বুক? সেন্টেন্স শুরু এইখান থেকে, তাইলে এইচটা হবে বড় হাতের। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? যেহেতু এইটা একটা কোশ্চেন, বসাও কোশ্চেন বোধক সাইন। কোশ্চেন শেষ হয়ে গেছে, বসাও অ্যাপোস্ট্রফি, সরি বসাও কোটেশন, কোশ্চেনটা শেষ, এরপর একটা কমা, কারণ সামনে কমা দিতে পারি নাই। হ্যাভ ইউ ফিনিশ রিডিং দ্য বুক? কোশ্চেন বোধক সাইন, একটা কোটেশন, কমা, আস্কড মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করলো, সেন্টেন্স শেষ, ফুল স্টপ। পরের সেন্টেন্স শুরু, ইয়েস আই উইল রিটার্ন ইট টুমরো। পরের সেন্টেন্স যেহেতু শুরু, আবার কোটেশন। ইয়েস এর ওয়াইটা বড় হাতের, কারণ সেন্টেন্সের প্রথম লেটার ইয়েস। এখন যে কোনো ইয়েস অথবা নো যদি সেন্টেন্সে থাকে, এই ইয়েস অথবা নো এর পরে একটা কমা দিতে হয়। দিলাম কমা, ইয়েস আই উইল রিটার্ন ইট টুমরো, সেন্টেন্স শেষ, ফুল স্টপ, কথাও শেষ, কোটেশন। এই তো। তাইলে আগেরটা থেকে আমরা যা যা শিখছি সেটা আমরা এই পাংচুয়েশন ক্যাপিটালাইজেশনে ইউজ করতে পারলাম। তো এরপরে আসো, এক্সট্রা আমি পেজ খুলে ফেলেছি। ওয়েট ওয়েট ওয়েট, এটা দেখি তো এখানে কি দেখাইছে। ও ভাইয়া এক সেকেন্ড, এইখানে কোশ্চেন দিয়ে যদি তোমার শেষ হয়, একটা জিনিস আমি ক্লাসের ভিতরেই বলে দিচ্ছি, যে এইখান থেকেই আমি দেখতে পেলাম, আমি একটু মাথা একটু আউট হয়ে গেছিল ক্লাস নিতে নিতে। সেটা হচ্ছে কোশ্চেন দিয়ে যদি শেষ হয় সেন্টেন্সটা, কোশ্চেনের পরপর ডিরেক্ট কমা বসানো লাগে না। তোমার যদি কখনো এরকম হয় যে কোশ্চেনের পরপর ডিরেক্ট কমা বসানোর প্রয়োজন হচ্ছে, দরকার নাই, শুধু কোশ্চেন বোধক সাইন, কোটেশন শেষ, তাইলেই হবে। হ্যাভ ইউ ফিনিশ রিডিং দ্য বুক? কোশ্চেন বোধক সাইন, কোটেশন শেষ, তাইলেই হবে। এই কোশ্চেন বোধক সাইনের পরে কমা দেওয়ার দরকার নাই। কোশ্চেন বোধক অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের কমাটা দিতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দরকারটা নাই। আচ্ছা আসো, এইবার পরেরটায় আসি আমরা। পরেরটা বলতে আমাদের শেষ পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন, লাস্টেরটায় কি বলা, আসো আমরা দেখি। লাস্টেরটায় বলা, ইট ওয়াজ জুলাই 20, 1969। আমরা ঘটনা বলতেছি, কোনো ডায়ালগ না, এবার ঘটনা। ইট ওয়াজ জুলাই 20, 1969। সেন্টেন্স শুরু হয়েছে ইট দিয়ে, তাইলে আইটা হবে বড় হাতের, ইট ওয়াজ, আই বড় হাতের। ইট ওয়াজ জুলাই 20, 1969, একটা সেন্টেন্স শেষ, ফুল স্টপ। থ্রি আমেরিকান অ্যাস্ট্রোনটস দিয়ে আমার সেন্টেন্স শুরু, তাইলে টিটা হবে বড় হাতের। 3 American astronauts were waiting in a spaceship called Apollo 11, সেন্টেন্স শেষ। অ্যাপোলোর এটা বড় হাতে, কারণ একটা জিনিসের নাম। অ্যাপোলোর এটা বড় হাতের, কারণ এটা একটা জিনিসের নাম, সেন্টেন্স শেষ, ফুল স্টপ। নতুন সেন্টেন্স, দিস অ্যাস্ট্রোনটস আর। নতুন সেন্টেন্স যেহেতু, তাহলে টিটা বড় হাতের হবে। দি অ্যাস্ট্রোনটস ওয়্যার, অ্যাস্ট্রোনটেরা ছিলেন। দি অ্যাস্ট্রোনটস ওয়্যার নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন এন্ড মাইকেল কলিন্স। মানুষের নাম যেহেতু, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল লেটার। নীল আর্মস্ট্রং এর নীলটা, এনটা বড় হাতের, আর্মস্ট্রং এর এ বড় হাতের। নীল আর্মস্ট্রং, এরপর একটা কমা, কারণ উনার নাম এখানেই শেষ। এডউইন অলড্রিন, আবার মানুষের নাম, ই বড় হাতের, এডউইন অলড্রিন। এন্ড মাইকেল কলিন্স, এবং মাইকেল কলিন্স। একটা অক্সফোর্ড কমা দিতে হবে এন্ড এর সামনে, অক্সফোর্ড কমা।
দি অ্যাস্ট্রোনটস আর নীল আর্মস্ট্রং, কমা এডউইন অলড্রিনের ইটা বড় হাতে, কমা এরপর অ্যান্ড এর সামনে অক্সফোর্ড, কমা মাইকেল কলিন্স, এম আবার মানুষের নাম, এমটা বড় হাতের, মাইকেল কলিন্স, এরপরে ফুল স্টপ। এই তো শেষ। এই তো খুবই ইজি, খুবই ইজি। সো অক্সফোর্ড কমাটাকে একটু বলে রাখি, তুমি যখন কমা কমা দিয়ে অনেক ইনফরমেশন দাও তখন সবার শেষে যে তুমি অ্যান্ডটা লিখো ওই অ্যান্ডের আগেও একটা কমা দিতে হয়, এটাকে বলে অক্সফোর্ড কমা। অক্সফোর্ড কমা কি? এই যে দেখো তুমি কমা কমা দিয়ে অনেকগুলা জিনিস লিখতেছো, তো সবার শেষ জিনিসটার সামনে তো তুমি অ্যান্ড লিখো, ওই অ্যান্ডের সামনেও একটা কমা দিয়ে দিতে হয়, এইটাকেই বলে অক্সফোর্ড কমা। তো আমাদের 5 নাম্বারও খুবই ইজিলি শেষ, খুবই সহজে শেষ। তো আমাদের মোটামুটি জিনিসটা এই ছিল আজকে, আপাতত এই রকমই, আর কিছু নয়। তোমাদের জন্য ক্লাস 8 এর যারা আছো তোমাদের জন্য ছোট্ট একটা শিখর মেসেজ, যে তোমাদের নতুন বছরে পড়াশোনার জন্য শিখর ব্যাগ ভর্তি ভালোবাসা। তোমাদের নতুন বছরের পড়াশোনার জন্য শিখর যে ব্যাগ ভর্তি ভালোবাসা সেইটা। তো যারা যারা আমাদের নতুন বছরের কোর্স কিনতেছো তোমাদের জন্য শিখো এক ব্যাগ ভালোবাসা পাঠাচ্ছে। ভালোবাসা বলতে কি, আমরা নতুন প্রজন্মের তোমাদের পড়ার সম্পূর্ণ সলিউশনের জন্য, তোমরা টেক্সট বুকের বাইরেও অনেকে অনেক রকম পড়ার সহায়তার জন্য হেল্পের জন্য বই কিনো না, যেই বইতে এমসিকিউ থাকে, সিকিউ থাকে, পড়ার জিনিসগুলা তোমার গুছায় দেওয়া থাকে, কিনো তো। অনেকে অনেক নামেও বইটাকে ডাকো। শিখো এই সবগুলা বইয়ের কাজ নিয়ে একটা মাত্র বইয়ে, প্রত্যেক সাবজেক্টের জন্য একটা মাত্র বইয়ে জিনিসগুলা ছোট করে নিয়ে আসছে। এটাকে আমরা বলতেছি শিখো ফিউচার বুক। শিখো ফিউচার বুকে তোমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক ভেঙে বুঝানো আছে, প্রচুর এমসিকিউ আছে, সিকিউ আছে এবং টেকনোলজিরও অনেক কিছু আছে। ভিতরে একটা কিউআর কোড আছে যেটা স্ক্যান করলে তুমি শিখর অ্যাপে চলে পরীক্ষা দিতে পারবা, ক্লাস করতে পারবে এইরকম। সো তুমি ভর্তি হলে পেয়ে যাবা তোমার ক্লাসের ফিউচার বুকগুলা, যেটা অবশ্যই মানে একটা পুরা দুনিয়া, মানে কি বলবো, তোমার পড়াশোনার দুনিয়া চেঞ্জ করে দেওয়ার মতো একটা জিনিস বাবা। শিখর একটা সুন্দর ব্যাগ, তুমি এর সাথে সাথে তুমি দুইটা কোর্সও ফ্রিতে পাবা। একটা হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্স, দৈনন্দিন জীবনে কিভাবে ইংলিশে কথা বলতে হয়, যে কোর্সটায় আমি থাকবো, তোমাদের তাশফিকাল সামি ভাইয়া আছেন, তোমাদের দিবা চৌধুরী আপু আছেন, আমরা 3 জন মিলে প্রস্তুত করছি। এবং সাথে এই এআই এর দুনিয়ায় এআই দিয়ে আমরা কিভাবে আমাদের জীবন সহজ করব এইটাও আমরা পাবো, এইটাও তোমরা পেয়ে যাবে। সো এই কোর্সগুলাও তোমরা ফ্রিতে পেয়ে যাবে। আর ডিসকাউন্টে এই কোর্সটা কিনতে চাইলে সবার আগে কল দিয়ে ফেলো 16780 এই নাম্বারে। এই নাম্বারে কল দিলেই তুমি সবচেয়ে বেশি ডিসকাউন্টে তুমি এই কোর্সটা নিতে পারবা, আর সাথে এই ব্যাগ ভর্তি ভালোবাসাটাও তোমরা পেয়ে যাবা। তো তোমাদের বার্ষিক পরীক্ষা যেহেতু সামনে, আর সময় নষ্ট করছি না, আজ আর নয়, এই পর্যন্তই থাকো। তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ক্লাসে। সো টাটা, বাই বাই।